নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি যে 23 ধনপুর এবং 20 বক্সনগর এই দুটি বিধানসভা কেন্দ্রে আমরা জানি যে 5ই সেপ্টেম্বর উপনির্বাচন হতে চলেছে। কি কারণে 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাই যিনি জয়যুক্ত হয়েছিলেন, অর্থাৎ বিজেপি দলের থেকে যিনি জয়যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি পদত্যাগ করায় আমরা দেখতে পাই যে সেই কেন্দ্রটিতে আবার উপনির্বাচন হবে। এবং আমরা যদি বলি যে অন্যদিকে যে 20 বক্সনগর, সেখানকার যিনি প্রাক্তন অর্থাৎ বর্তমানে যিনি বলাই যেতে পারে যে প্রয়াত হয়েছেন, যিনি বিধায়ক ছিলেন, উনার প্রয়াত হওয়ার কারণেই আজকের দিনে এই কেন্দ্রটিতে আবারও আমরা উপনির্বাচন হতে দেখছি। আমরা কথা বলার চেষ্টা করব। এবারে আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে আমরা পেয়ে গেছি সিপিআইএম দল থেকে যিনি প্রার্থী হিসাবে উঠে এসেছেন, অর্থাৎ মিজান হোসেন স্যারকে। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। আপনাদেরকেও স্বাগত এবং ত্রিপুরা নিউজ চ্যানেলের মাধ্যমে রাজ্যের সকল অংশের মানুষ আমাদের আওয়াজ যেন পৌঁছে এবং 20 বক্সনগর 23 ধনপুর সকল অংশের মানুষের কাছে একটাই আবদার, আপনারা আগামী 5ই সেপ্টেম্বর সিপিএম মনোনীত প্রার্থীদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশায় আপনাদের প্রতি আহ্বান রাখছি। স্যার, প্রথমেই জানতে চাইবো যে বাড়ি বাড়ি যাচ্ছেন, যেহেতু প্রচার চলছে, বাড়ি বাড়ি যাচ্ছেন, জনগণের সাথে কথা বলছেন, জনসংযোগ হচ্ছে, নিশ্চয়ই জনগণ আপনাদের কাছে কিছু সমস্যার কথা বলছেন। কি কি বলছেন, কি কি তুলে ধরছেন? আমরা যখন ডোর টু ডোর বাড়ি বাড়ি যাচ্ছি, প্রত্যেকটি মানুষের ঘরে দুয়ার দুয়ার গিয়ে পড়ছি, ওনারা একটাই আওয়াজ বিশেষ করে বারবার প্রত্যেক বাড়িতে আমাদেরকে তুলে ধরছেন যে মানুষের ভাতা কেটে দিয়ে কিছু সংখ্যক মানুষের ভাতা করেছেন এবং যাদেরকে ভাতা দিচ্ছেন ওনারাও ঠিকমতো পাচ্ছেন না। 4 থেকে 5 মাস 3 মাস এমন ধরে করে ঘুরে ঘুরে তাদেরকে টাকাগুলো ঘুরাচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং বাড়ি থেকে ব্যাংক থেকে বাড়ি এরকমভাবে হয়রানি করা হচ্ছে। মানুষের গরিব অংশ মানুষের যে ঘর দেওয়ার কথা, সেই ঘর যাদেরকে ঘর দিচ্ছেন তাদের থেকেই কিছু তোল্লাবাজি নিচ্ছেন, টাকা নিচ্ছেন, 10,000 5,000 টাকা করে এইসব কমপ্লেন করে আমাদের কাছে তুলে ধরছেন আর কি। যেহেতু নির্বাচন রয়েছে, প্রচার চলছে প্রত্যেকটি দলেরই, আমরা শাসক দলের দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের যারা গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন প্রতিনিয়ত বক্সনগর আসছেন, ধনপুর আসছেন, প্রচার চালাচ্ছেন। কি মনে করছেন যে এই যে নির্বাচন হবে বা নির্বাচনের পর আমরা 8 তারিখ ফলাফল উঠে আসতে দেখব, আপনি কি ভাবছেন যে শাসক দলকে পিছে ফেলে আবারও এই 20 বক্সনগর আসনে কি সিপিআইএম জয়যুক্ত হবে বা বেরিয়ে আসতে পারবে? অবশ্যই, এটা আমাদের প্রয়াত বনমন্ত্রী আরও রহমান সাহেবের আমলের এই সিট আমাদের ছিল। ওনার পরবর্তীতে আসেন আমাদের শহীদ চৌধুরী, আমাদেরই ছিল। আমাদের শহীদ কাকুর অসুস্থতার কারণে পরবর্তীতে আমার বাবাকে এখান থেকে এমএলএ দেওয়া হয়, মনোনীত করা হয় সিপিএম প্রার্থী হয়ে। বাবা এমএলএ হওয়ার পরে 4-5 মাস পরের মধ্যেই বাবা এন্তেকাল হন, প্রয়াত হন। এটা আমাদেরই ছিল। আর ভবিষ্যতেই এই বক্সনগরের সাধারণ মানুষ, প্রত্যেক মানুষ, সকল অংশের মানুষ এই বামপন্থীর বিশ্বাস করেছেন। তারা যেভাবে আগে ছিলেন তেমনিভাবেই আগামীতেও থাকবেন। আর বিশেষ করে হচ্ছে আপনি যে মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার সবাই বক্সনগর 20 বক্সনগরে ডোর টু ডোর করছেন। অ্যাকচুয়ালি বক্সনগর যে বিধানসভায় যে পর থেকে যে সন্ত্রাসগুলো হয়েছে, বেলুয়ারচর থেকে আপ টু দুর্গাপুর অবধি সমস্ত মানুষের হয়রানি, এটা আমরা তো খুদ দেখেছি। তো এটা তো ডাকনা দেওয়ার জন্যই এত মিনিস্টার, মুখ্যমন্ত্রী সবাই আসেন এখানে বলেছেন আমার যে প্রার্থী তবাজ্জল আঙ্কেল সাহেব, উনি বলেছেন একটা মতিন ওর একটা সবার মতোই উনি চৌকিদার হয়ে উনি বক্সনগরের মানুষের কাছে মসজিদ থেকে মন্দির থেকে মানুষের বাড়ি উনি ওনাদের পাশে থাকতে চান। যখন এই বক্সনগরে সন্ত্রাস চলে, মানুষের বাড়ি দোকানপাট লুটপাট হয়, তখন উনি কোথায় ছিলেন?
উনিও তো বক্সনগরেই ছিলেন, কই তখন তো উনি কারোর পাশে ছিলেন না, কার নেতৃত্বে হয়েছে কই এই কথাটা আজও অব্দি কাউকে তুলে ধরলেন না। আর বলেছেন চৌকিদার হয়ে থাকতে চান। এক চৌকিদার তো ভারতবর্ষের আমাদের নরেন্দ্র মোদী ছিলেন, চৌকিদারের নাম দিয়ে ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছেন। আর এখন বর্তমানে আবার আপনি চৌকিদার হয়ে মানুষের পাশে থাকতে বলেন। আর কি বিক্রি করার বাকি রয়েছে বক্সনগর মানুষের জন্য? মানুষের জন্য কী করেছেন আজকে 5 মাসের মধ্যে? আপনার যে বিজেপি গভর্নমেন্ট প্রায় 6 মাস 5.5 বছর কি করেছেন এই বক্সনগর মানুষের জন্য? বারবার আর গতকালকেও তাদের একটা মিটিং সভা গেছে আমাদের কুলুবাড়ি পঞ্চায়েত সামনেই। উনি এখানে মনে হয় একজন বক্তা ছিলেন, আমি তখন আমরা পার্টি বসেছিলাম, আমরা সবার কাজ ছিল, আমরা যাওয়ার আগে আমরা ওখানে ছিলাম। আমরা আরও একটি বিষয় জানতে চাইবো আপনার থেকে। আমরা দেখতে পাই এই কুড়ি বক্সনগরে এখন উপনির্বাচন হওয়ার যে কারণটি রয়েছে, সেখানে আপনার বাবাকে আমরা প্রয়াত হতে দেখি এবং সে কারণেই উপনির্বাচন হচ্ছে। একটু জানতে চাইবো যে আপনার বাবা এতদিন এখানকার বিধায়ক ছিলেন, উনি প্রয়াত হওয়ার পূর্বে এই এলাকার রাজনৈতিক পরিবেশ নিয়ে ঘরে নিশ্চয়ই বিভিন্ন ধরনের আলোচনা চলতো, আপনি নিশ্চয়ই জানেন বিষয়গুলো, আমরা একটু শুনতে চাইবো যদি আপনি তুলে ধরেন। আমার বাবা প্রয়াত হওয়ার 2 দিন আগে বাবার সঙ্গে আমার রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। সবসময় হতো, প্রতিদিন রাত্রেবেলা, একদিন মিস হলো বা পরদিন হলো, সপ্তাহে আমরা 2-4-5 দিন আমরা বাবার সঙ্গে এইসব বিষয় নিয়ে আলোচনা হতো। যে বক্সনগর যে সন্ত্রাস হচ্ছিল তখন বাবাকে আমি বলেছিলাম, বাবার যখন এমএলএ ছিলেন, এমএলএর যে পান্ট বিধানসভা যে হলো ওনার যে পান্টটা ছিল, পান্টের থেকে যে কাজ উন্নয়ন হবে, এলাকার যে উন্নয়ন হবে, এইসব বিষয় নিয়ে সেরা। তখন আমি একটাই কথা বলেছিলাম যে বাবাকে, বাবা দেখেন এখানে তো দুইটা আমরা মুসলিম এবং সনাতন ধর্মে যারা আছে, আমরা 2টা সম্প্রদায়ের লোক এখানে বসবাস করছি, আমরা দুইজনের কিন্তু দুইটাই সমস্যা রয়ে গেছে। তো বাবা বললো যে কি, দেখেন আমাদের জন্য হলো একটা কবরস্থান আর উনাদের জন্য হলো যে একটা শ্মশান কলা। তো আমি বলেছিলাম শ্মশান কলাতে ওনারা যেতে একটা নালা পড়ে, তো নালাতে যদি একটা মিনি ব্রিজ হয় তাহলে এটা ওনাদের জন্য যাতায়াত করতে খুব সুবিধা হয়। তখন আমি আরেকটা বললাম যে আমাদের যে কবরস্থান, এটা যদি একটা বাউন্ডারি হয় চতুর্দিক দিয়ে, তাহলে এটার মধ্যে বিভিন্ন পশু জানোয়ার এটার মধ্যে ঢুকতে পারতো না। এই 2টা বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। তখন বাবা বলছিল যে দেখো, আগে মানুষ বক্সনগর যে সন্ত্রাস হয়েছে, মানুষের যে লুটপাট করেছেন, যে মানুষের দিনে দুপুরবেলা ফ্রিজ থেকে শুরু করে হুন্ডা শোরুম থেকে শুরু করে মুদি দোকান, এই যে মানুষকে লুটপাট করেছেন এবং যাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, বাবা একটা কথা বলেছিল যে দেখো, তারা আমাকে ভোট দিয়ে আমাকে এমএলএ বানিয়েছে, কিন্তু আগে তাদেরকে আমি দেখতে হবে, তাদেরকে কিছু সাহায্য করতে হবে, পরবর্তীতে এগুলো দেখা যাবে, এটা অনেক সময় আছে। তো বাবা মারা যাওয়ার পূর্ব মানে মানুষের সঙ্গে যে কাজ করে গেছেন, এটা একটা প্রমাণ। বাবা যে মারা গেছেন, যে ওই লাস্ট বাবা বিদায়ের সময় জানা যাবার সময় হাজার হাজার মানুষ, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সমস্ত অংশের মানুষের বাবাকে শেষ বিদায়ের সময়, ভালো মানুষ ছিলেন বলেই মানুষ সবাই ওনার শেষ বিদায়ের সময় উপস্থিত ছিলেন। আর বাবা ভালো কাজ করেছেন বলেই বাবার সঙ্গে মানুষ সেই ভালোবাসা দিয়েছেন এবং ওনার উত্তরসূরি হিসাবে আমাকে সিপিআইএমের মনোনীত প্রার্থী হিসেবে করেছেন। বাবার অনুপস্থিতিতে যে কাজগুলো বাবা করে যেতে পারেননি, সেই কাজগুলো থেমে রয়েছে, সেই কাজগুলো যাতে আগামী দিন আমি করে যেতে পারি, সকল বক্সনগর মানুষের কাছে আমি আশা রাখছি আপনারা 5 সেপ্টেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে বিধানসভা পাঠাবেন। যেমন বাবা কুলুবাড়ি প্রধানী থেকে শুরু করে বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতি এবং ভাইস চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের সদস্য ছিলেন, বাবা রাজনীতি করে গেছেন, কিন্তু বাবার সঙ্গে যারা চলাফেরা করেছেন সকল অংশের মনে করছে এটাই আবদার, বাবা যেভাবে করেছেন বা আপনারাও বাবার জন্য যেভাবে করেছেন আমাকেও তেমনিভাবে আপনারা ভালোবাসা দিবেন, আমিও যেন সবসময় আমি আপনাদের পাশে থাকতে পারি, এই আশায় আপনার প্রতি আমি কৃতজ্ঞতা রাখব। যেহেতু আপনার বাবা এতদিন কাজ করে গেছেন বক্সনগরবাসীর জন্য, আপনি জয়যুক্ত হওয়ার পর এখানে প্রথম কি কাজ করবেন বলে ভেবে রেখেছেন? প্রথমত হলো আমাদের যে রাস্তা, যে ঘাট, মানুষের যে এখনও পানীয় জলের সমস্যা, এগুলাকে করতে হবে। আজ যেই মানুষগুলোতে আজও আমরা যে সকাল ডোর টু ডোর যাদের বাড়িতে যাচ্ছি,
এখনও মানুষের বা ঘরের মধ্যে রাত্রেবেলা বৃষ্টি পড়লে বা দিনের বেলা আকাশ থেকে বৃষ্টি হলে যদি বৃষ্টি ঘরের মধ্যে পড়ে বালতি দিয়ে রয়েছে, আমি ওনাদেরকে কথা দিয়ে এসেছি। আমি বলছি আপনারা আমার সঙ্গে শুধু দোয়া করুন, আমি যেন আপনাদের জন্য আপনাদের যে কাজ এই কাজগুলো আমি যেন করতে পারি, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এতটুকু। কি প্রসাদ বাবু মনে বলেছিলেন যে বক্সনগরে বিগত 25 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি, তাহলে আজকে 6.5 বছর ওনাদের সরকার বা 5.5 বছর ওনাদের সরকার এই বক্সনগর কেন্দ্র কি ত্রিপুরা রাজ্যের বাইরে? মুখ্যমন্ত্রী কি ত্রিপুরা সব জায়গায় দেখেন, কিন্তু বক্সনগর কি তাদের এক তারিখে পড়েন না এই উন্নয়নের ক্ষেত্রে? ওনারা কি বলছেন? মানুষকে যাতা বাবা যেভাবে বলছেন, মানুষকে এইভাবে খেয়ে নেবে এই কথাগুলো? স্যার, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যিনি তেজ ধনপুরের সিপিআইএম দলের প্রার্থী রয়েছেন অর্থাৎ কৌশিক চন্দ্র স্যার, উনি কালকে একটা অভিযোগ তোলেন যে প্রচার ঠিকভাবে করতে পারছেন না, বা যেখানেই ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছেন সেখান থেকে উপড়ে ফেলে দেওয়া হচ্ছে। আপনি সঠিকভাবে প্রচার করতে পারছেন এই উপনির্বাচনকে কেন্দ্র করে? আমার মতিনগর আমরা ওই যে কুলুবাড়ির পরবর্তীতে যে আমাদের কুলুবাড়ির লোকাল এরিয়াতে মতিনগর একটা আমাদের পার্টি অফিস আছে, ওইখানে আমাদেরও ফ্ল্যাগ ছিল। দুষ্কৃতীরা রাত্রেবেলায় আমাদের ফ্ল্যাগগুলোকে পুড়ে দেয়। এটা কমপ্লেন করা হয়েছে আমাদের পার্টির কাছে, আমরা নালিশ জানিয়েছি। পার্টি দেখবে, পার্টি চিন্তা করুন পার্টি কী করবে। প্রচার করতে যাওয়ার সময় আপনাদের কোনো অসুবিধা হয় কি? হ্যাঁ হয়েছে, কলমচড়া হয়েছে। জিতেন জেঠু আমাদের পার্টির সম্পাদক, যিনি পার্টির রাজ্য সম্পাদক যিনি জিতেন জেঠু, উনি বা আমাদের ওইখানে বক্তা ছিলেন এবং আমরাও ছিলাম। আমরা সোনামুড়ার অন্যান্য সম্পাদক মণ্ডলীর রতন শাহ বাবু ছিলেন, আর অন্যান্যরাও ছিলেন। কিন্তু আমরা এর দিক দিয়ে আমরা আমাদের প্রচারের কথা চলছে। অন্য আরেক দিক দিয়ে প্রশাসন এখানে আছেন। তারপরে একটু উপরেই বিএসএফ ক্যাম্পের নিচেই আপনার বিজেপির পার্টি অফিস, ওইখান থেকে ওনারা বাজে স্লোগান দেওয়া শুরু করছেন। কিন্তু আমাদের অনেক ডিস্টার্ব করতে চেয়েছেন, কিন্তু আমরা কিছু বলিনি। ওনারা দেখেছেন, ওনারা প্রশাসনকে জানিয়েছেন। ওনারা শাসক দল একটা বিষয় তুলে ধরেছেন, শাসক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন আপনাদের সিপিআইএমেরই এই আসনটি, বা বহু বছর যাবৎ সিপিআইএম এখানে শাসন চালাচ্ছে, সেখানে সিপিআইএম যারা মাইনরিটিরা রয়েছেন বা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন সেখানে, তাদের জন্য নাকি কিছুই করেননি, বক্সনগরে নাকি কোনো উন্নয়নই হয়নি। এই বিষয়ে কি বলবে? সিপিএম আমলে যদি বলে উন্নয়ন শুধু সংখ্যালঘু না, সর্বগত যে রাজ্যের যে মানুষগুলো রয়েছেন, সকল অংশের মানুষের জন্য সিপিএম করেছেন, উন্নয়ন সিপিএমই করেছেন। আর যদি বলেন বক্সনগর সংখ্যালঘুর জন্য কিছু করেননি, আর বক্সনগর না সারা রাজ্যের যেই সংখ্যালঘু মোর্চা যত নেতৃত্ব আছেন বা যুব মোর্চা আছেন, ওনারা কি আওয়াজ তুলেছেন উন্নয়নের সম্পর্কে? গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিশালগড় করিয়ামুড়ায় একটি মেয়ের স্কুল থেকে যাওয়ার পথে স্কুলের সামনে ওর হিজাব খুলে দেয়। কোথায় ছিলেন ওই সংখ্যালঘু মোর্চা নেতৃত্বরা? হরিয়ানা ইমাম সাহেবকে রাত্রেবেলায় মেরে দিল, কোথায় ছিল এই রাজ্যের সংখ্যালঘু মোর্চা নেতৃত্বরা? বা সংখ্যালঘু মোর্চা নাম দিয়ে রাজ্যটাকে চুষে খাচ্ছে, কিন্তু আসলে মানুষের জন্য কিছু করছেন না। শুধু সংখ্যালঘু নয়, রাজ্যের সকল অংশ মানুষের, যত রাজ্যের যে মানুষগুলো আছে সকলের জন্য একমাত্র উন্নয়নের কাণ্ডারই ছিল বামফ্রন্ট করে দেখিয়েছে। স্যার, বিরোধীদের একটা অভিযোগ থাকে যে রেগিং হয় নির্বাচনের সময়, বা যেদিন ভোটের দিন থাকে, যেদিন গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আপনার কি মনে হয় কুড়ি বক্সনগরে এই যে উপনির্বাচন হবে 5ই সেপ্টেম্বর, শান্তি সম্প্রীতির সহিতই হতে চলেছে ভোট দান? আমি আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি, যেমন আপনি যে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, আপনার 1 নম্বর আমাদের 51টা বুথ সেন্টার রয়েছে 20 বক্সনগরে। যদি সুষ্ঠু নির্বাচন হয় ভালো কথা, আর সুষ্ঠু নির্বাচন হবেই। যে হারে আমাদের সিপিআইএমের সমর্থক যারা ছিল তাদেরকে ওনাদের দলে নিয়ে দলত্যাগ করিয়েছেন, তাহলে সুষ্ঠু নির্বাচন তো হবেই। আর সুষ্ঠু যদি ওনাদেরকে যদি ভোট দিতে না দেয় আপনাদের দলে নিয়ে ছেড়ে, তাহলে এটা সুষ্ঠু নির্বাচন কিসের?
আপনার বেলুয়ারছড় 1 নম্বরের থেকে বুথ থেকে বাতা তোলার যে আমাদের 32 যে বুথ সেন্টার অবধি আপনার সুষ্ঠু নির্বাচন করুন। যেহেতু এই বক্সনগর 20 কেন্দ্রে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, বর্তমানের মুখ্যমন্ত্রী, তিনি ডোর টু ডোর প্রত্যেকটা জায়গায় উনি ঘুরছেন বা মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছেন। মুখ্যমন্ত্রী আসার পরেও যদি এখানে যদি মানুষেরকে দমকানো হয় যে ভোট দিতে যেতে পারবে না, তাহলে এতগুলো নেতা এনে আসার মানে কি আছে এখানে? আপনারা সুষ্ঠুভাবে মানুষকে ভোট দিতে দেন। আমাদের আস্থা রয়েছে ইলেকশনের কমিশনের প্রতি। হ্যাঁ, আমাদের রাজ্যের আমাদের 20 বক্সন এবং 23 দনপুরের মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটাই আশা রাখছি আমাদের ইলেকশন কমিশনের কাছে। স্যার, জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী রয়েছেন? 100% কোনো সন্দেহ নেই, 100% কোনো সন্দেহ নেই। প্রচারে কেমন সাড়া পেয়েছেন? একদম খুব ভালো। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে বক্সনগরবাসীর জন্য কি বার্তা রাখবেন? একটাই বলবো, আগামী 5ই সেপ্টেম্বর যে ভোট আপনারা আপনাদের ভোট 5 তারিখ আপনার ভোট কেন্দ্রে গিয়ে সকাল গিয়ে আপনার ভোট, আপনার যে অধিকার সেই অধিকারকে প্রয়োগ করুন এবং বামফ্রন্ট প্রার্থীদেরকে আপনারা ভোট দিন, এই আশঙ্কায় আপনাকে রাখছি। সকলকে, বক্সনগর সকল অংশের মানুষকে আমার সালাম, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে আমরা একান্ত সাক্ষাৎকারে এই ব্যস্ততম সময়ে প্রচারের যেহেতু একেবারেই মৌসুম সময় রয়েছে, আগামীকাল একেবারে সড়ক প্রচারের শেষ দিন রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা সাথে পেয়ে গেছিলাম কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম দল থেকে যিনি মনোনীত প্রার্থী রয়েছেন মিজান হোসেন স্যারকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। উনার কি এক্সপিরিয়েন্স রয়েছে, উনার কি প্রতিক্রিয়া রয়েছে এই উপনির্বাচনকে কেন্দ্র করে। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি যে 23 ধনপুর এবং কুড়ি বক্সনগর এই দুটি বিধানসভা কেন্দ্রে আমরা জানি যে 5ই সেপ্টেম্বর উপনির্বাচন হতে চলেছে। কি কারণে? 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাই যিনি জয়যুক্ত হয়েছিলেন, অর্থাৎ বিজেপি দলের থেকে যিনি জয়যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি পদত্যাগ করায় আমরা দেখতে পাই যে সেই কেন্দ্রটিতে আবার উপনির্বাচন হবে। এবং আমরা যদি বলি যে অন্যদিকে যে কুড়ি বক্সনগর, সেখানকার যিনি প্রাক্তন অর্থাৎ বর্তমানে যিনি বলাই যেতে পারে যে প্রয়াত হয়েছেন, যিনি বিধায়ক ছিলেন, উনার প্রয়াত হওয়ার কারণেই আজকের দিনে এই কেন্দ্রটিতে আবারও আমরা উপনির্বাচন হতে দেখছি। আমরা কথা বলার চেষ্টা করব। এবারে আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে আমরা পেয়ে গেছি সিপিআইএম দল থেকে যিনি প্রার্থী হিসাবে উঠে এসেছেন, অর্থাৎ মিজান হোসেন স্যারকে। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। আপনাদেরকেও স্বাগত এবং ত্রিপুরা নিউজ চ্যানেলের মাধ্যমে রাজ্যের সকল অংশের মানুষ আমাদের আওয়াজ যেন পৌঁছে এবং 20 বক্সনগর 23 দনপুর সকল অংশের মানুষের কাছে একটাই আবদার, আপনারা আগামী 5ই সেপ্টেম্বর সিপিএম মনোনীত প্রার্থীদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশায় আপনাদের প্রতি আহ্বান রাখছি। স্যার, প্রথমেই জানতে চাইবো যে বাড়ি বাড়ি যাচ্ছেন, যেহেতু প্রচার চলছে, বাড়ি বাড়ি যাচ্ছেন, জনগণের সাথে কথা বলছেন, জনসংযোগ হচ্ছে, নিশ্চয়ই জনগণ আপনাদের কাছে কিছু সমস্যার কথা বলছেন। কি বলছেন, কি তুলে ধরছেন? আমরা যখন ডোর টু ডোর বাড়ি যাচ্ছি, প্রত্যেকটি মানুষের ঘরে দুয়ার গিয়ে পড়ছি, ওনারা একটাই আওয়াজ বিশেষ করে বারবার প্রত্যেক বাড়িতে আমাদেরকে তুলে ধরছেন যে মানুষের ভাতা কেটে দিয়ে কিছু সংখ্যক মানুষের ভাতা করেছেন এবং যাদেরকে ভাতা দিচ্ছেন ওনারাও ঠিকমতো পাচ্ছেন না। 4 থেকে 5 মাস 3 মাস এমন ধরে করে ঘুরে তাদেরকে টাকাগুলো ঘুরাচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং বাড়ি থেকে ব্যাংক থেকে বাড়ি এরকমভাবে হয়রানি করা হচ্ছে। মানুষের গরিব অংশ মানুষের যে ঘর দেওয়ার কথা, সেই ঘর যাদেরকে ঘর দিচ্ছেন তাদের থেকেই কিছু তোল্লাবাজি নিচ্ছেন, টাকা নিচ্ছেন, 10,000 5,000 টাকা করে
এইসব কমপ্লেন করে আমাদের কাছে তুলে ধরছেন আর কি। যেহেতু নির্বাচন রয়েছে, প্রচার চলছে প্রত্যেকটি দলেরই, আমরা শাসক দলের দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের যারা গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন প্রতিনিয়ত বক্সনগর আসছেন, ধনপুর আসছেন, প্রচার চালাচ্ছেন। কি মনে করছেন যে এই যে নির্বাচন হবে বা নির্বাচনের পর আমরা 8 তারিখ ফলাফল উঠে আসতে দেখব, আপনি কি ভাবছেন যে শাসক দলকে পিছে ফেলে আবারও এই 20 বক্সনগর আসনে কি সিপিআইএম জয়যুক্ত হবে বা বেরিয়ে আসতে পারবে? অবশ্যই এটা আমাদের প্রয়াত বনমন্ত্রী রহমান সাহেবের আমলের এই সিট আমাদের ছিল। ওনার পরবর্তীতে আসেন আমাদের শহীদ চৌধুরী, আমাদেরই ছিল। আমাদের শহীদ কাকুর অসুস্থতার কারণে পরবর্তীতে আমার বাবাকে এখান থেকে এমএলএ দেওয়া হয়, মনোনীত করা হয় সিপিএম প্রার্থী হয়ে। বাবা এমএলএ হওয়ার পরে 4-5 মাস পরের মধ্যেই বাবা এন্তেকাল হন, প্রয়াত হন। এটা আমাদেরই ছিল। আর ভবিষ্যতে এই বক্সনগরের সাধারণ মানুষ, প্রত্যেক মানুষ, সকল অংশের মানুষ এই বামপন্থীর বিশ্বাস করেছেন। তারা যেভাবে আগে ছিলেন তেমনিভাবেই আগামীতেও থাকবেন। আর বিশেষ করে হচ্ছে আপনি যে মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার সবাই বক্সনগর 20 বক্সনগরে ডোর টু ডোর করছেন। অ্যাকচুয়ালি বক্সনগর যে বিধানসভায় যে পর থেকে যে সন্ত্রাসগুলো হয়েছে, বেলুয়ার চর থেকে আপ টু দুর্গাপুর অবধি সমস্ত মানুষের হয়রানি, এটা আমরা তো খুদ দেখেছি। তো এটা তো ডাকনা দেওয়ার জন্যই এত মিনিস্টার, মুখ্যমন্ত্রী সবাই আসেন এখানে বলেছেন আমাদের যে প্রার্থী তবাজ্জল আঙ্কেল সাহেব, উনি বলেছেন একটা মতিনগর একটা সবার মতোই উনি চৌকিদার হয়ে উনি বক্সনগরের মানুষের কাছে মসজিদ থেকে মন্দির থেকে মানুষের বাড়ি উনি ওনাদের পাশে থাকতে চান। যখন এই বক্সনগরে সন্ত্রাস চলে, মানুষের দোকানপাট লুটপাট হয়, তখন উনি কোথায় ছিলেন? উনিও তো বক্সনগরেই ছিলেন। তখন তো উনি কারোর পাশে ছিলেন না। কার নেতৃত্বে হয়েছে এই কথাটা আজও অব্দি কাউকে তুলে ধরলেন না। আর বলেছেন চৌকিদার হয়ে থাকতে চান। এক চৌকিদার তো ভারতবর্ষের আমাদের নরেন্দ্র মোদী ছিলেন, চৌকিদারের নাম দিয়ে ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছেন। আর এখন বর্তমানে আবার আপনি চৌকিদার হয়ে মানুষের পাশে থাকতে বলেন। আর কি বিক্রি করার বাকি রয়েছে বক্সনগর মানুষের জন্য কি করেছেন আজকে 5 মাসের মধ্যে? আপনার যে বিজেপি গভর্নমেন্ট প্রায় 6 মাস 5.5 বছর কি করেছেন এই বক্সনগর মানুষের জন্য? বারবার গতকালকেও তাদের একটা মিটিং সভা গেছে আমাদের কুলুবাড়ি পঞ্চায়েত সামনেই। উনি এখানে মনে হয় একজন বক্তা ছিলেন। আমরা পার্টি বসেছিলাম, আমারও সবার কাজ ছিল, আমরা যাওয়ার আগে আমরা ওখানে ছিলাম। আমরা আরও একটি বিষয় জানতে চাইবো আপনার থেকে। আমরা দেখতে পাই এই 20 বক্সনগরে এখন উপনির্বাচন হওয়ার যে কারণটি রয়েছে, সেখানে আপনার বাবাকে আমরা প্রয়াত হতে দেখি এবং সে কারণেই উপনির্বাচন হচ্ছে। একটু জানতে চাইবো যে আপনার বাবা এতদিন এখানকার বিধায়ক ছিলেন, উনি প্রয়াত হওয়ার পূর্বে এই এলাকার রাজনৈতিক পরিবেশ নিয়ে ঘরে নিশ্চয়ই বিভিন্ন ধরনের আলোচনা চলতো। আপনি নিশ্চয়ই জানেন বিষয়গুলো, আমরা একটু শুনতে চাইবো যদি আপনি তুলে ধরেন। আমার বাবা প্রয়াত হওয়ার 2 দিন আগে বাবার সঙ্গে আমার রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। সবসময় হতো, প্রতিদিন রাত্রেবেলা, একদিন মিস হলো বা পরদিন হলো, সপ্তাহে আমরা 2-4-5 দিন আমরা বাবার সঙ্গে এইসব বিষয় নিয়ে আলোচনা হতো। যে বক্সনগর যে সন্ত্রাস হচ্ছিল তখন বাবাকে আমি বলেছিলাম, বাবার যখন এমএলএ ছিলেন, এমএলএর যে পান্ট বিধানসভা যে হলো ওনার যে পান্টটা ছিল, পান্টের থেকে যে কাজ উন্নয়ন হবে, এলাকার যে উন্নয়ন হবে, এইসব বিষয় নিয়ে সেরা। তখন আমি একটাই কথা বলেছিলাম যে বাবাকে, বাবা দেখেন এখানে তো দুইটা আমরা মুসলিম এবং সনাতন ধর্মে যারা আছে, আমরা 2টা সম্প্রদায়ের লোক এখানে বসবাস করছি। আমরা দুইজনের কিন্তু দুইটাই সমস্যা রয়ে গেছে। তো বাবা বললো যে কি, দেখেন আমাদের জন্য হলো একটা কবরস্থান আর উনাদের জন্য হলো যে একটা শ্মশানকলা। তো আমি বলেছিলাম শ্মশানকলাতে ওনারা যেতে একটা নালা পড়ে, তো নালাতে যদি একটা মিনি ব্রিজ হয় তাহলে এটা ওনাদের জন্য যাতায়াত করতে খুব সুবিধা হয়।
তখন আমি আরেকটা বললাম যে আমাদের যে কবরস্থান এটা যদি একটা বাউন্ডারি হয় চতুর্দিক দিয়ে, তাহলে এটার মধ্যে বিভিন্ন পশু জানোয়ার এটার মধ্যে ঢুকতে পারতো না। এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। তখন বাবা বলছিল যে দেখো, আগে মানুষ বক্সনগর যে সন্ত্রাস হয়েছে, মানুষের যে লুটপাট করেছেন, যে মানুষের দিনে দুপুরবেলা ফ্রিজ থেকে শুরু করে হুন্ডা শোরুম থেকে শুরু করে মুদি দোকান, এই যে মানুষকে লুটপাট করেছেন এবং যাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, বাবা একটা কথা বলেছিল যে দেখো, তারা আমাকে ভোট দিয়ে আমাকে এমএলএ বানিয়েছে, কিন্তু আগে তাদেরকে আমি দেখতে হবে, তাদেরকে কিছু সাহায্য করতে হবে, পরবর্তীতে এগুলো দেখা যাবে, এটা অনেক সময় আছে। তো বাবা মারা যাওয়ার পূর্ব মানে মানুষের সঙ্গে যে কাজ করে গেছেন, এটা একটা প্রমাণ। বাবা যে মারা গেছেন, যে ওই লাস্ট বাবা বিদায়ের সময় জানা যাবার সময় হাজার হাজার মানুষ, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সমস্ত অংশের মানুষ এই বাবাকে শেষ বিদায়ের সময়, ভালো মানুষ আসেন ছিলেন বলেই মানুষ সবাই ওনার শেষ বিদায়ের সময় উপস্থিত ছিলেন। আর বাবা ভালো কাজ করেছেন বলেই বাবার সঙ্গে মানুষ সেই ভালোবাসা দিয়েছেন এবং উনার উত্তরসূরি হিসাবে আমাকে সিপিআইএমের মনোনীত প্রার্থী হিসেবে করেছেন। বাবার অনুপস্থিতিতে যে কাজগুলো বাবা করে যেতে পারেননি, যে কাজগুলো থেমে রয়েছে, সেই কাজগুলো যাতে আগামী দিন আমি করে যেতে পারি, সকল বক্সনগর মানুষের কাছে আমি আশা রাখছি আপনারা 5 সেপ্টেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে বিধানসভা পাঠাবেন। যেমন বাবা কুলবাড়ি প্রধানী থেকে শুরু করে বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতি এবং ভাইস চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের সদস্য ছিলেন, বাবা রাজনীতি করে গেছেন, কিন্তু বাবার সঙ্গে যারা চলাফেরা করেছেন সকল অংশের মনে করছে এটাই আবদার, বাবা যেভাবে করেছেন বা আপনারাও বাবার জন্য যেভাবে করেছেন আমাকেও তেমনিভাবে আপনারা ভালোবাসা দিবেন, আমিও যেন সবসময় আমি আপনাদের পাশে থাকতে পারি, এই আশায় আপনার প্রতি আমি কৃতজ্ঞতা রাখব। যেহেতু আপনার বাবা এতদিন কাজ করে গেছেন বক্সনগরবাসীর জন্য, আপনি জয়যুক্ত হওয়ার পর এখানে প্রথম কি কাজ করবেন বলে ভেবে রেখেছেন? প্রথমত হলো আমাদের যে রাস্তা, যে ঘাট, মানুষের যে এখনও পানীয় জলের সমস্যা, এইগুলোকে করতে হবে। আজ যেই মানুষগুলোতে আজও আমরা যে সকাল ডোর টু ডোর যাদের বাড়িতে যাচ্ছি, এখনও মানুষের ঘরের মধ্যে রাত্রেবেলা বৃষ্টি পড়লে বা দিনের বেলা আকাশ থেকে বৃষ্টি হলে, যদি বৃষ্টি ঘরের মধ্যে পড়ে বালতি দিয়ে রয়েছে, আমি ওনাদেরকে কথা দিয়ে এসেছি, আমি বলছি আপনারা আমার সঙ্গে শুধু দোয়া করুন, আমি যেন আপনাদের জন্য আপনাদের যে কাজ, এই কাজগুলো আমি যেন করতে পারি, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এতটুকু। কি প্রসাদ বাবু মনে বলেছিলেন যে বক্সনগরে বিগত 25 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি, তাহলে আজকে 6.5 বছর ওনাদের সরকার বা 5.5 বছর ওনাদের সরকার, এই বক্সনগর কেন্দ্র কি ত্রিপুরা রাজ্যের বাইরে? মুখ্যমন্ত্রী কি ত্রিপুরা সব জায়গায় দেখেন, কিন্তু বক্সনগর কি তাদের এক তারিখে পড়েন না এই উন্নয়নের ক্ষেত্রে? ওনারা কি বলছেন? মানুষকে যাতা বাবা যেভাবে বলছেন, মানুষকে এইভাবে খেয়ে নেবে এই কথাগুলো? স্যার, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যিনি তেজ ধনপুরের সিপিআইএম দলের প্রার্থী রয়েছেন অর্থাৎ কৌশিক চন্দ্র স্যার, উনি কালকে একটা অভিযোগ তোলেন যে প্রচার ঠিকভাবে করতে পারছেন না, বা যেখানেই ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছেন সেখান থেকে উপড়ে ফেলে দেওয়া হচ্ছে। আপনি সঠিকভাবে প্রচার করতে পারছেন এই উপনির্বাচনকে কেন্দ্র করে? আমার মতিনগর, আমরা যে কুলুবাড়ির পরবর্তীতে যে আমাদের কুলুবাড়ির লোকাল এরিয়াতে মতিনগর একটা আমাদের পার্টি অফিস আছে, ওইখানে আমাদেরও ফ্ল্যাগ ছিল। দুষ্কৃতীরা রাত্রেবেলায় আমাদের ফ্ল্যাগগুলোকে পুড়ে দেয়, এটা কমপ্লেন করা হয়েছে আমাদের পার্টির কাছে, আমরা নালিশ জানিয়েছি। পার্টি দেখবে, পার্টি চিন্তা করুন পার্টি কী করবে। প্রচার করতে যাওয়ার সময় আপনাদের কোনো অসুবিধা হয় কি? হ্যাঁ হয়েছে, কলমচড়া হয়েছে। জিতেন জেঠু আমাদের পার্টির সম্পাদক, যিনি পার্টির রাজ্য সম্পাদক যিনি জিতেন জেঠু, উনি আমাদের ওইখানে বক্তা ছিলেন এবং আমরাও ছিলাম। আমরা সোনামুড়ার অন্যান্য সম্পাদক মণ্ডলীর রতন শাহ বাবু ছিলেন, আর অন্যান্যরাও ছিলেন। কিন্তু আমরা এর দিক দিয়ে আমরা আমাদের প্রচারের কথা চলছে, অন্য আরেক দিক দিয়ে প্রশাসন এখানে আছেন। তারপরে একটু উপরেই বিএসএফ ক্যাম্পের নিচেই আপনার বিজেপির পার্টি অফিস, ওইখান থেকে ওনারা বাজে স্লোগান দেওয়া শুরু করছেন, কিন্তু আমাদের অনেক ডিস্টার্ব করতে চেয়েছেন, কিন্তু আমরা কিছু বলিনি। ওনারা দেখেছেন, ওনারা প্রশাসনকে জানিয়েছেন। ওনারা
শাসক দল একটা বিষয় তুলে ধরেছেন, শাসক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন আপনাদের সিপিআইএম এরই এই আসনটি বা বহু বছর যাবৎ সিপিআইএম এখানে শাসন চালাচ্ছে, সেখানে সিপিআইএম যারা মাইনরিটিরা রয়েছেন বা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন সেখানে তাদের জন্য নাকি কিছুই করেননি, বক্সনগরে নাকি কোনো উন্নয়নই হয়নি, এই বিষয়ে কি বলবেন? সিপিএম আমলে যদি বলে উন্নয়ন শুধু সংখ্যালঘু না, সর্বগত যে রাজ্যের যে মানুষগুলো রয়েছেন, সকল অংশের মানুষের জন্য সিপিএম করেছেন, উন্নয়ন সিপিএমই করেছেন। আর যদি বলেন বক্সনগর সংখ্যালঘুর জন্য কিছু করেননি, আর বক্সনগর না সারা রাজ্যের যেই সংখ্যালঘু মোর্চা যত নেতৃত্ব আছেন বা যুব মোর্চা আছেন, ওনারা কি আওয়াজ তুলেছেন উন্নয়নের সম্পর্কে? গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিশালগড় করিয়ামুড়ায় একটি মেয়ের স্কুল থেকে যাওয়ার পথে স্কুলের সামনে ওর হিজাব খুলে দেয়। কোথায় ছিলেন ওই সংখ্যালঘু মোর্চা নেতৃত্ব? তারা হরিয়ানা ইমাম সাহেবকে রাত্রেবেলায় মেরে দিল, কেউ কোথায় ছিল এই রাজ্যের সংখ্যালঘু মোর্চা নেতৃত্বরা? বা সংখ্যালঘু মোর্চা নাম দিয়ে রাজ্যটাকে চুষে খাচ্ছে, কিন্তু আসলে মানুষের জন্য কিছু করছেন না। শুধু সংখ্যালঘু নয়, রাজ্যের সকল অংশ মানুষের, যত রাজ্যের যে মানুষগুলো আছে সকলের জন্য একমাত্র উন্নয়নের কাণ্ডারই ছিল বামফ্রন্ট করে দেখিয়েছে। স্যার, বিরোধীদের একটা অভিযোগ থাকে যে রেগিং হয় নির্বাচনের সময় বা যেদিন ভোটের দিন থাকে, যেদিন গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আপনার কি মনে হয় কুড়ি বক্সনগরে এই যে উপনির্বাচন হবে 5ই সেপ্টেম্বর, শান্তি সম্প্রীতির সহিতই হতে চলেছে ভোট? আমি আপনার মাধ্যমেই, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি, যেমন আপনি যে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, আপনার 1 নম্বর আমাদের 51টা বুথ সেন্টার রয়েছে 20 বক্সনগরে। যদি সুষ্ঠু নির্বাচন হয় ভালো কথা, আর সুষ্ঠু নির্বাচন হবেই। যে হারে আমাদের সিপিআইএমের সমর্থক যারা ছিল তাদেরকে ওনাদের দলে নিয়ে দলত্যাগ করিয়েছেন, তাহলে সুষ্ঠু নির্বাচন তো হবেই। আর সুষ্ঠু যদি ওনাদেরকে যদি ভোট দিতে না দেয়, আপনাদের দলে নিয়ে ছেড়ে, তাহলে এটা সুষ্ঠু নির্বাচন কিসের? আপনার বেলুয়ারছড় 1 নম্বর থেকে বুথ থেকে বাতাদোলার যে আমাদের 32 যে বুথ সেন্টার অবধি আপনার সুষ্ঠু নির্বাচন করুন। যেহেতু এই বক্সনগর 20 কেন্দ্রে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, বর্তমানের মুখ্যমন্ত্রী, তিনি ডোর টু ডোর প্রত্যেকটা জায়গায় উনি ঘুরছেন বা মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছে। মুখ্যমন্ত্রী আসার পরেও যদি এখানে যদি মানুষেরকে দমকানো হয় যে ভোট দিতে যেতে পারবে না, তাহলে এতগুলো নেতা না আসার মানে কি আছে এখানে? আপনারা সুষ্ঠুভাবে মানুষকে ভোট দিতে দেন। আমাদের আস্থা রয়েছে ইলেকশনের কমিশনের প্রতি। হ্যাঁ, আমাদের রাজ্যের, আমাদের 20 বক্সনগর এবং 23 দনপুরের মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটাই আশা রাখছি আমাদের ইলেকশন কমিশনের কাছে। স্যার, জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী রয়েছেন? 100% কোনো সন্দেহ নেই, 100% কোনো সন্দেহ নেই। প্রচারে কেমন সাড়া পেয়েছে? একদম খুব ভালো। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে বক্সনগরবাসীর জন্য কি বার্তা রাখবেন? একটাই বলবো, আগামী 5ই সেপ্টেম্বর যে ভোট, আপনারা আপনাদের ভোট 5 তারিখ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সকাল গিয়ে আপনার ভোট, আপনার যে অধিকার সেই অধিকারকে প্রয়োগ করুন এবং বামফ্রন্ট প্রার্থীদেরকে আপনারা ভোট দিন, এই আশঙ্কায় আপনার কাছে রাখছি। সকলকে, বক্সনগর সকল অংশের মানুষকে আমার সালাম, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম, আমাদের সাথে আমরা একান্ত সাক্ষাৎকারে এই ব্যস্ততম সময়ে প্রচারের যেহেতু একেবারেই মৌসুম সময় রয়েছে, আগামীকাল একেবারে সড়ক প্রচারের শেষ দিন রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা সাথে পেয়ে গেছিলাম কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম দল থেকে যিনি মনোনীত প্রার্থী রয়েছেন মিজান হোসেন স্যারকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। উনার কি এক্সপিরিয়েন্স রয়েছে, উনার কি প্রতিক্রিয়া রয়েছে এই উপনির্বাচনকে কেন্দ্র করে। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি যে 23 ধনপুর এবং 20 বক্সনগর এই দুটি বিধানসভা কেন্দ্রে আমরা জানি যে 5ই সেপ্টেম্বর উপনির্বাচন হতে চলেছে। কি কারণে 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাই যিনি জয়যুক্ত হয়েছিলেন, অর্থাৎ বিজেপি দলের থেকে যিনি জয়যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি পদত্যাগ করায় আমরা দেখতে পাই যে সেই কেন্দ্রটিতে আবার উপনির্বাচন হবে। এবং আমরা যদি বলি যে অন্যদিকে যে 20 বক্সনগর, সেখানকার যিনি প্রাক্তন অর্থাৎ বর্তমানে যিনি বলাই যেতে পারে যে প্রয়াত হয়েছেন, যিনি বিধায়ক ছিলেন, উনার প্রয়াত হওয়ার কারণেই আজকের দিনে এই কেন্দ্রটিতে আবারও আমরা উপনির্বাচন হতে দেখছি। আমরা কথা বলার চেষ্টা করব। এবারে আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে আমরা পেয়ে গেছি সিপিআইএম দল থেকে যিনি প্রার্থী হিসাবে উঠে এসেছেন, অর্থাৎ মিজান হোসেন স্যারকে। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। আপনাদেরকেও স্বাগত এবং ত্রিপুরা নিউজ চ্যানেলের মাধ্যমে রাজ্যের সকল অংশের মানুষ আমাদের আওয়াজ যেন পৌঁছে এবং 20 বক্সনগর, 23 ধনপুর সকল অংশের মানুষের কাছে একটাই আবদার, আপনারা আগামী 5ই সেপ্টেম্বর সিপিএম মনোনীত প্রার্থীদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশায় আপনাদের প্রতি আহ্বান রাখছি। স্যার, প্রথমেই জানতে চাইবো যে বাড়ি বাড়ি যাচ্ছেন, যেহেতু প্রচার চলছে, বাড়ি বাড়ি যাচ্ছেন, জনগণের সাথে কথা বলছেন, জনসংযোগ হচ্ছে, নিশ্চয়ই জনগণ আপনাদের কাছে কিছু সমস্যার কথা বলছেন। কি কি বলছেন, কি কি তুলে ধরছেন? আমরা যখন ডোর টু ডোর বাড়ি বাড়ি যাচ্ছি, প্রত্যেকটি মানুষের ঘরে দুয়ার দুয়ার গিয়ে পড়ছি, ওনারা একটাই আওয়াজ বিশেষ করে বারবার প্রত্যেক বাড়িতে আমাদেরকে তুলে ধরছেন যে মানুষের ভাতা কেটে দিয়ে কিছু সংখ্যক মানুষের ভাতা করেছেন এবং যাদেরকে ভাতা দিচ্ছেন ওনারাও ঠিকমতো পাচ্ছেন না। 4 থেকে 5 মাস 3 মাস এমন ধরে করে ঘুরে ঘুরে তাদেরকে টাকাগুলো ঘুরাচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং বাড়ি থেকে ব্যাংক, ব্যাংক থেকে বাড়ি, এরকমভাবে হয়রানি করা হচ্ছে। মানুষের, গরিব অংশ মানুষের যে ঘর দেওয়ার কথা, সেই ঘর যাদেরকে ঘর দিচ্ছেন তাদের থেকেই কিছু তোল্লাবাজি নিচ্ছেন, টাকা নিচ্ছেন, 10,000 5,000 টাকা করে এইসব কমপ্লেন করে আমাদের কাছে তুলে ধরছেন আর কি। যেহেতু নির্বাচন রয়েছে, প্রচার চলছে প্রত্যেকটি দলেরই, আমরা শাসক দলের দেখতে পাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের যারা গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন প্রতিনিয়ত বক্সনগর আসছেন, রংপুর আসছেন, প্রচার চালাচ্ছেন। মনে করছেন যে এই যে নির্বাচন হবে বা নির্বাচনের পর আমরা আর্থিক ফলাফল উঠে দেখবো, আপনি কি ভাবছেন যে শাসক দলকে পিছলে আবার 20 বক্সনগর আসনে কি সিপিএম জয়যুক্ত হবে বা বেরিয়ে আসতে পারবে? অবশ্যই, এটা আমাদের প্রায় বনমূলে আরো রহমান সাহেবের আমলের এই সিট আমাদের ছিল। ওনার পরবর্তী আসেন আমাদের শহীদ চুরি, আমাদের হইল আমাদের শহীদ কাকুর অসুস্থতার কারণে পরবর্তীতে আমার বাবাকে এখান থেকে এমএলএ দেওয়া হয়, মনোনীত করা সিপিএম প্রার্থী হয়ে। এমএলএ হওয়ার পরে 4 মাস পরের মধ্যে বাবা এন্তেকাল হন, প্রয়াত হন। আমাদেরই ছিল। আর ভবিষ্যতে এই বক্সনগরে সাধারণ মানুষ, প্রত্যেক মানুষ, সকল অংশের মানুষ এই বামপন্থীর বিশ্বাস করেছে। তারা যেভাবে আগে দিলেন তেমনিভাবেই আমি তো থাকবেন। আর বিশেষ করে হচ্ছে আপনি যে মুখ্যমন্ত্রী, মিনিস্টার সবাই বক্সনগরে ডোর টু ডোর হচ্ছেন। অ্যাকচুয়ালি বক্সনগর বিধানসভায় যে পর থেকে যে সন্তান হয়েছে, বেলুয়ার চর থেকে আপ টু দুর্গাপুর অব্দি সমস্ত মানুষের হয়রানি, এটা আমরা তো খুঁজে গেছি। তো এটা তো ডাকনা দেওয়ার নয়, মিনিস্টার, মুখ্যমন্ত্রী সবাই আসেন এখানে। এখানে বলেছে আমাদের যে আমাদের প্রার্থী তোফাজ্জল সাহেব, উনি বলেছেন একটা সমর্থন চৌকিদার হয়ে মানুষের কাছে মসজিদ থেকে মন্দির মানুষের বাড়ি উনি ওনাদের পাশে থাকতে চান। যখন এই বক্সনগরে সন্ত্রাস চলে মানুষের দোকানপাট লোটপাট, তখন উনি ছিলেন, উনি তো বক্সনগরে ছিলেন, কই অত্যন্ত উনি পাশে ছিলেন না, কালিতে হয়েছে, কই এই কথাটা কাউকে
তুলে ধরল না, আর বলেছেন চৌকিদার হয়ে থাকতে চায়। এক চৌকি তো ভারতবর্ষের আমার নরেন্দ্র মোদী ছিলেন, চৌকিদার দিয়ে ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছেন। আর এখন বর্তমানে আবার চৌকিদার হয়ে মানুষের পাশে থাকতে বলে, আর কি বিক্রি করার বাকি রয়েছে বকনগর মানুষের জন্য? মানুষের জন্য কি করেছেন আজকে 5 বছরের মধ্যে? আপনার যে বিজেপি গভর্নমেন্ট 5.5 বছর কি করছেন এই বক্সনগর মানুষের জন্য? বারবার গতকালকে তার একটা মিটিং সভা গেছে আমাদের বাড়ি পঞ্চায়েত সামনে, উনি মনে হয় বক্তা, একজন বক্তা ছিলেন। আমরা পার্টি ছিলাম, আমরা সবার কাজ ছিল, আমরা যাওয়ার আগে ওখানে ছিলাম। আমরা আরো একটি বিষয় জানতে চাইবো আপনার থেকে। আমরা দেখতে পাই এই কুড়ি বক্সনগরে এখন উপনির্বাচন হওয়ার যে কারণটি রয়েছে, সেখানে আপনার বাবাকে আমরা প্রয়াত হতে দেখি এবং সে কারণেই উপনির্বাচন হচ্ছে। একটু জানতে চাইবো যে আপনার বাবা এতদিন এখানকার বিধায়ক ছিলেন, উনি প্রয়াত হওয়ার পূর্বে এই এলাকার রাজনৈতিক পরিবেশ নিয়ে ঘরে নিশ্চয়ই বিভিন্ন ধরনের আলোচনা চলতো। আপনি নিশ্চয়ই জানেন বিষয়গুলো, আমরা একটু শুনতে চাইবো যদি আপনি তুলে ধরেন। আমার বাবা প্রয়াত হওয়ার 2 দিন আগে বাবার সঙ্গে আমার রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। সবসময় হতো, প্রতিদিন রাত্রেবেলা, একদিন মিস হলো বা পরদিন হলো, সপ্তাহে আমরা 2-4-5 দিন আমরা বাবার সঙ্গে এইসব বিষয় নিয়ে আলোচনা হতো। যে বক্সনগর যে সন্ত্রাস হচ্ছিল তখন বাবাকে আমি বলেছিলাম, বাবার যখন এমএলএ ছিলেন, এমএলএর যে পান্ট বিধানসভা যে হলো, ওনার যে পান্টটা ছিল, পান্টের থেকে যে কাজ উন্নয়ন হবে, এলাকার যে উন্নয়ন হবে, এইসব বিষয় নিয়ে সেরা। তখন আমি একটাই কথা বলেছিলাম যে বাবাকে, বাবা দেখেন এখানে তো দুইটা, আমরা মুসলিম এবং সনাতন ধর্মে যারা আছে, আমরা দুইটা সম্প্রদায়ের লোক এখানে বসবাস করছি। আমরা দুইজনের কিন্তু দুইটাই সমস্যা রয়ে গেছে। তো বাবা বললো যে কি, দেখেন আমাদের জন্য হলো একটা কবরস্থান, আর ওনাদের জন্য হলো যে একটা শ্মশান কলা। তো আমি বলেছিলাম শ্মশান কলাতে ওনারা যেতে একটা নালা পড়ে, তো নালাতে যদি একটা মিনি ব্রিজ হয় তাহলে এটা ওনাদের জন্য যাতায়াত করতে খুব সুবিধা হয়। তখন আমি আরেকটা বললাম যে আমাদের যে কবরস্থান, এটা যদি একটা বাউন্ডারি হয় চতুর্দিক দিয়ে, তাহলে এটার মধ্যে বিভিন্ন পশু জানোয়ার এটার মধ্যে ঢুকতে পারতো না। এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। তখন বাবা বলছিল যে দেখো, আগে মানুষ বক্সনগর যে সন্ত্রাস হয়েছে, মানুষের যে লুটপাট করেছেন, যে মানুষের দিনে দুপুরবেলা ফ্রিজ থেকে শুরু করে হুন্ডা শোরুম থেকে শুরু করে মুদি দোকান, এই যে মানুষকে লুটপাট করেছেন এবং যাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, বাবা একটা কথা বলেছিল যে দেখো, তারা আমাকে ভোট দিয়ে আমাকে এমএলএ বানিয়েছে, কিন্তু আগে তাদেরকে আমি দেখতে হবে, তাদেরকে কিছু সাহায্য করতে হবে, পরবর্তীতে এগুলো দেখা যাবে, এটা অনেক সময় আছে। তো বাবা মারা যাওয়ার পূর্ব মানে মানুষের সঙ্গে যে কাজ করে গেছেন, এটা একটা প্রমাণ। বাবা যে মারা গেছেন, যে ওই লাস্ট বাবা বিদায়ের সময় জানা যাবার সময় হাজার হাজার মানুষ, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সমস্ত অংশের মানুষ এই বাবাকে শেষ বিদায়ের সময়, ভালো মানুষ ছিলেন বলেই মানুষ সবাই ওনার শেষ বিদায়ের সময় উপস্থিত ছিলেন। আর বাবা ভালো কাজ করেছেন বলেই বাবার সঙ্গে মানুষ সেই ভালোবাসা দিয়েছেন, এবং ওনার উত্তরসূরি হিসাবে আমাকে সিপিআইএমের মনোনীত প্রার্থী হিসেবে করেছেন। বাবার অনুপস্থিতিতে যে কাজগুলো বাবা করে যেতে পারেননি, সেই কাজগুলো থেমে রয়েছে, সেই কাজগুলো যাতে আগামী দিন আমি করে যেতে পারি, সকল বক্সনগর মানুষের কাছে আমি আশা রাখছি আপনারা 5 সেপ্টেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে বিধানসভা পাঠাবেন। যেমন বাবা কুলবাড়ি প্রধানী থেকে শুরু করে বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতি এবং ভাইস চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের সদস্য ছিলেন, বাবা রাজনীতি করে গেছেন। কিন্তু বাবার সঙ্গে যারা চলাফেরা করেছেন সকল অংশের মনে করছে এটাই আবদার, বাবা যেভাবে করেছেন বা আপনারাও বাবার জন্য যেভাবে করেছেন, আমাকেও তেমনিভাবে আপনারা ভালোবাসা দিবেন, আমিও যেন সবসময় আমি আপনাদের পাশে থাকতে পারি, এই আশায় আপনার প্রতি আমি কৃতজ্ঞতা রাখব। যেহেতু আপনার বাবা এতদিন কাজ করে গেছেন বক্সনগরবাসীর জন্য, আপনি জয়যুক্ত হওয়ার পর এখানে প্রথম কি কি কাজ করবেন বলে ভেবে রেখেছেন? প্রথমত হলো আমাদের যে রাস্তা, যে ঘাট, মানুষের যে এখনও পানীয় জলের সমস্যা, এইগুলাকে করতে হবে। আজ যে মানুষগুলোতে আজও আমরা যে সকাল ডোর টু ডোর যাদের বাড়িতে যাচ্ছি, এখনও মানুষের ঘরের মধ্যে
রাত্রেবেলা বৃষ্টি পড়লে বা দিনের বেলা আকাশ থেকে বৃষ্টি হলে যদি বৃষ্টি গরমের দিয়ে পড়ে বালতি দিয়ে রয়েছে, আমি ওনাদেরকে কথা দিয়ে এসেছি। আমি বলছি আমি আপনারা আমার সঙ্গে শুধু দোয়া করুন, আমি যেন আপনাদের জন্য আপনাদের যে কাজ এই কাজগুলো আমি যেন করতে পারি, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এতটুকু। কি প্রসাদ বাবু মনে বলেছিলেন যে বক্সনগরে বিগত 25 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি, তাহলে আজকে 6.5 বছর ওনাদের সরকার বা 5.5 বছর ওনাদের সরকার, এই বক্সনগর কেন্দ্র কি ত্রিপুরা রাজ্যের বাইরে? মুখ্যমন্ত্রী কি ত্রিপুরা সব জায়গায় দেখেন, কিন্তু বক্সনগর কি তাদের এক তারিখে পড়েন না এই উন্নয়নের ক্ষেত্রে? ওনারা কী বলছেন? মানুষকে যাতা বাবা যেভাবে বলছেন, মানুষকে এইভাবে খেয়ে নেবে এই কথাগুলো? স্যার, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যিনি তেজ ধনপুরের সিপিআইএম দলের প্রার্থী রয়েছেন অর্থাৎ কৌশিক চন্দ্র স্যার, উনি কালকে একটা অভিযোগ তোলেন যে প্রচার ঠিকভাবে করতে পারছেন না, বা যেখানেই ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছেন সেখান থেকে উপড়ে ফেলে দেওয়া হচ্ছে। আপনি সঠিকভাবে প্রচার করতে পারছেন এই উপনির্বাচনকে কেন্দ্র করে? আমার মতিনগর আমরা ওই যে কুলুবাড়ির পরবর্তীতে যে আমাদের কুলুবাড়ির লোকাল এরিয়াতে মতিনগর একটা আমাদের পার্টি অফিস আছে, ওইখানে আমাদেরও ফ্ল্যাগ ছিল। দুষ্কৃতীরা রাত্রেবেলায় আমাদের ফ্ল্যাগগুলোকে পুড়ে দেয়। এটা কমপ্লেন করা হয়েছে আমাদের পার্টির কাছে, আমরা নালিশ জানিয়েছি। পার্টি দেখবে, পার্টি চিন্তা করুন পার্টি কী করবে। প্রচার করতে যাওয়ার সময় আপনাদের কোনো অসুবিধা হয় কি? হ্যাঁ হয়েছে, কলমচোরা হয়েছে। জিতেন জেঠু আমাদের পার্টির সম্পাদক, যিনি পার্টির রাজ্য সম্পাদক যিনি জিতেন জেঠু, উনি বা আমাদের ওইখানে বক্তা ছিলেন এবং আমরাও ছিলাম। আমরা সোনামুড়ার অন্যান্য সম্পাদক মণ্ডলীর রতন শাহ বাবু ছিলেন, আর অন্যান্যরাও ছিলেন। কিন্তু আমরা এর দিক দিয়ে আমরা আমাদের প্রচারের কথা চলছে। অন্য আরেক দিক দিয়ে প্রশাসন এখানে আছেন। তারপরে একটু উপরেই বিএসএফ ক্যাম্পের নিচেই আপনার বিজেপির পার্টি অফিস, ওইখান থেকে ওনারা বাজে স্লোগান দেওয়া শুরু করছেন, কিন্তু আমাদের অনেক ডিস্টার্ব করতে চেয়েছেন, কিন্তু আমরা কিছু বলিনি। ওনারা দেখেছেন, ওনারা প্রশাসনকে জানিয়েছেন। ওনারা শাসক দল একটা বিষয় তুলে ধরেছেন, শাসক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন আপনাদের সিপিআইএমেরই এই আসনটি, বা বহু বছর যাবৎ সিপিআইএম এখানে শাসন চালাচ্ছে, সেখানে সিপিআইএম যারা মাইনরিটিরা রয়েছেন বা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন সেখানে, তাদের জন্য নাকি কিছুই করেননি, বক্সনগরে নাকি কোনো উন্নয়নই হয়নি। এই বিষয়ে কি বলবে? সিপিএম আমলে যদি বলে উন্নয়ন শুধু সংখ্যালঘু না, সর্বগত যে রাজ্যের যে মানুষগুলো রয়েছেন, সকল অংশের মানুষের জন্য সিপিএম করেছেন, উন্নয়ন সিপিএমই করেছেন। আর যদি বলেন বক্সনগর সংখ্যালঘুর জন্য কিছু করেননি, আর বক্সনগর না সারা রাজ্যের যেই সংখ্যালঘু মোর্চা যত নেতৃত্ব আছেন বা যুব মোর্চা আছেন, ওনারা কি আওয়াজ তুলেছেন উন্নয়নের সম্পর্কে? গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিশালগড় করিয়ামুড়ায় একটি মেয়ের স্কুল থেকে যাওয়ার পথে স্কুলের সামনে ওর হিজাব খুলে দেয়। কোথায় ছিলেন ওই সংখ্যালঘু মোর্চা নেতৃত্বরা? হরিয়ানা ইমাম সাহেবকে রাত্রেবেলায় মেরে দিল, কোথায় ছিল এই রাজ্যের সংখ্যালঘু মোর্চা নেতৃত্বরা? বা সংখ্যালঘু মোর্চা নাম দিয়ে রাজ্যটাকে চুষে খাচ্ছে, কিন্তু আসলে মানুষের জন্য কিছু করছেন না। শুধু সংখ্যালঘু নয়, রাজ্যের সকল অংশ মানুষের, যত রাজ্যের যে মানুষগুলো আছে সকলের জন্য একমাত্র উন্নয়নের কাণ্ডারই ছিল বামফ্রন্ট করে দেখিয়েছে। স্যার, বিরোধীদের একটা অভিযোগ থাকে যে রেগিং হয় নির্বাচনের সময়, বা যেদিন ভোটের দিন থাকে, যেদিন গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আপনার কি মনে হয় কুড়ি বক্সনগরে এই যে উপনির্বাচন হবে 5ই সেপ্টেম্বর, শান্তি সম্প্রীতির সহিতই হতে চলেছে ভোট দান? আমি আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি, যেমন আপনি যে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, আপনার 1 নম্বর আমাদের 51টা বুথ সেন্টার রয়েছে 20 বক্সনগরে। যদি সুষ্ঠু নির্বাচন হয় ভালো কথা, আর সুষ্ঠু নির্বাচন হবেই। যে হারে আমাদের সিপিআইএমের সমর্থক যারা ছিল তাদেরকে ওনাদের দলে নিয়ে দলত্যাগ করিয়েছেন, তাহলে সুষ্ঠু নির্বাচন তো হবেই। আর সুষ্ঠু যদি ওনাদেরকে যদি ভোট দিতে না দেয়, আপনাদের দলে নিয়ে ছেড়ে, তাহলে এটা সুষ্ঠু নির্বাচন কিসের? আপনার বেলুয়ারছড় 1 নম্বর থেকে বুথ থেকে
বাতা তোলার যে আমাদের 32 যে বুথ সেন্টার অবধি আপনার সুষ্ঠু নির্বাচন করুন। যেহেতু এই বক্সনগর 20 কেন্দ্রে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, বর্তমানের মুখ্যমন্ত্রী, তিনি ডোর টু ডোর প্রত্যেকটা জায়গায় উনি ঘুরছেন বা মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছেন। মুখ্যমন্ত্রী আসার পরেও যদি এখানে যদি মানুষেরকে দমকানো হয় যে ভোট দিতে যেতে পারবো না, তাহলে এতগুলো নেতা এনে আসার মানে কি আছে এখানে? আপনারা সুষ্ঠুভাবে মানুষকে ভোট দিতে দেন। আমাদের আস্থা রয়েছে ইলেকশনের কমিশনের প্রতি। হ্যাঁ, আমাদের রাজ্যের আমাদের 20 বক্সন এবং 23 দনপুরের মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটাই আশা রাখছি আমাদের ইলেকশন কমিশনের কাছে। স্যার, জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী রয়েছেন? 100% কোনো সন্দেহ নেই, 100% কোনো সন্দেহ নেই। প্রচারে কেমন সাড়া পেয়েছেন? একদম খুব ভালো। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে বক্সনগরবাসীর জন্য কি বার্তা রাখবেন? একটাই বলবো, আগামী 5ই সেপ্টেম্বর যে ভোট আপনারা আপনাদের ভোট 5 তারিখ আপনার ভোট কেন্দ্রে গিয়ে সকাল গিয়ে আপনার ভোট, আপনার যে অধিকার সেই অধিকারকে প্রয়োগ করুন এবং বামফ্রন্ট প্রার্থীদেরকে আপনারা ভোট দিন, এই আশঙ্কায় আপনার কাছে রাখছি। সকলকে, বক্সনগর সকল অংশের মানুষকে আমার সালাম, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। আমাদের সাথে আমরা একান্ত সাক্ষাৎকারে এই ব্যস্ততম সময়ে প্রচারের যেহেতু একেবারেই মৌসুম সময় রয়েছে, আগামীকাল একেবারে সড়ক প্রচারের শেষ দিন রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা সাথে পেয়ে গেছিলাম কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম দল থেকে যিনি মনোনীত প্রার্থী রয়েছেন মিজান হোসেন স্যারকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। উনার কি এক্সপিরিয়েন্স রয়েছে, উনার কি প্রতিক্রিয়া রয়েছে এই উপনির্বাচনকে কেন্দ্র করে। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি যে 23 ধনপুর এবং 20 বক্সনগর এই দুটি বিধানসভা কেন্দ্রে আমরা জানি যে 5ই সেপ্টেম্বর উপনির্বাচন হতে চলেছে। কি কারণে 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাই যিনি জয়যুক্ত হয়েছিলেন, অর্থাৎ বিজেপি দলের থেকে যিনি জয়যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি পদত্যাগ করায় আমরা দেখতে পাই যে সেই কেন্দ্রটিতে আবার উপনির্বাচন হবে। এবং আমরা যদি বলি যে অন্যদিকে যে 20 বক্সনগর, সেখানকার যিনি প্রাক্তন অর্থাৎ বর্তমানে যিনি বলাই যেতে পারে যে প্রয়াত হয়েছেন, যিনি বিধায়ক ছিলেন, উনার প্রয়াত হওয়ার কারণেই আজকের দিনে এই কেন্দ্রটিতে আবারও আমরা উপনির্বাচন হতে দেখছি। আমরা কথা বলার চেষ্টা করব। এবারে আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে আমরা পেয়ে গেছি সিপিআইএম দল থেকে যিনি প্রার্থী হিসাবে উঠে এসেছেন, অর্থাৎ মিজান হোসেন স্যারকে। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। আপনাদেরকেও স্বাগত এবং ত্রিপুরা নিউজ চ্যানেলের মাধ্যমে রাজ্যের সকল অংশের মানুষ আমাদের আওয়াজ যেন পৌঁছে এবং 20 বক্সনগর 23 দনপুর সকল অংশের মানুষের কাছে একটাই আবদার, আপনারা আগামী 5ই সেপ্টেম্বর সিপিএম মনোনীত প্রার্থীদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশায় আপনাদের প্রতি আহ্বান রাখছি। স্যার, প্রথমেই জানতে চাইবো যে বাড়ি বাড়ি যাচ্ছেন, যেহেতু প্রচার চলছে, বাড়ি বাড়ি যাচ্ছেন, জনগণের সাথে কথা বলছেন, জনসংযোগ হচ্ছে, নিশ্চয়ই জনগণ আপনাদের কাছে কিছু সমস্যার কথা বলছেন। কি বলছেন, কি তুলে ধরছেন? আমরা যখন ডোর টু ডোর বাড়ি যাচ্ছি, প্রত্যেকটি মানুষের ঘরে দুয়ার গিয়ে পড়ছি, ওনারা একটাই আওয়াজ বিশেষ করে বারবার প্রত্যেক বাড়িতে আমাদেরকে তুলে ধরছেন যে মানুষের ভাতা কেটে দিয়ে কিছু সংখ্যক মানুষের ভাতা করেছেন এবং যাদেরকে ভাতা দিচ্ছেন ওনারাও ঠিকমতো পাচ্ছেন না। 4 থেকে 5 মাস 3 মাস এমন ধরে করে ঘুরে তাদেরকে টাকাগুলো ঘুরাচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং বাড়ি থেকে ব্যাংক থেকে বাড়ি এরকমভাবে হয়রানি করা হচ্ছে। মানুষের গরিব অংশ মানুষের যে ঘর দেওয়ার কথা, সেই ঘর যাদেরকে ঘর দিচ্ছেন তাদের থেকেই কিছু তোল্লাবাজি নিচ্ছেন, টাকা নিচ্ছেন, 10,000 5,000 টাকা করে এইসব কমপ্লেন করে আমাদেরকে
আমাদের কাছে তুলে ধরছেন আর কি। যেহেতু নির্বাচন রয়েছে, প্রচার চলছে প্রত্যেকটি দলেরই, আমরা শাসক দলের দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের যারা গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন প্রতিনিয়ত বক্সনগর আসছেন, ধনপুর আসছেন, প্রচার চালাচ্ছেন। কি মনে করছেন যে এই যে নির্বাচন হবে বা নির্বাচনের পর আমরা 8 তারিখ ফলাফল উঠে আসতে দেখব, আপনি কি ভাবছেন যে শাসক দলকে পিছে ফেলে আবারও এই 20 বক্সনগর আসনে কি সিপিআইএম জয়যুক্ত হবে বা বেরিয়ে আসতে পারবে? অবশ্যই এটা আমাদের প্রয়াত বনমন্ত্রী আরও রহমান সাহেবের আমলের এই সিট আমাদের ছিল। ওনার পরবর্তীতে আসেন আমাদের শহীদ চৌধুরী, আমাদেরই ছিল। আমাদের শহীদ কাকুর অসুস্থতার কারণে পরবর্তীতে আমার বাবাকে এখান থেকে এমএলএ দেওয়া হয়, মনোনীত করা হয় সিপিএম প্রার্থী হয়ে। বাবা এমএলএ হওয়ার পরে 4-5 মাস পরের মধ্যেই বাবা এন্তেকাল হন, প্রয়াত হন। এটা আমাদেরই ছিল। আর ভবিষ্যতেও এই বক্সনগরের সাধারণ মানুষ, প্রত্যেক মানুষ, সকল অংশের মানুষ এই বামপন্থীর বিশ্বাস করেছেন। তারা যেভাবে আগে ছিলেন তেমনিভাবেই আগামীতেও থাকবেন। আর বিশেষ করে হচ্ছে আপনি যে মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার সবাই বক্সনগর 20 বক্সনগরে ডোর টু ডোর করছেন। অ্যাকচুয়ালি বক্সনগর যে বিধানসভার বিধানসভায় যে পর থেকে যে সন্ত্রাসগুলো হয়েছে, বেলুয়ার চর থেকে আপ টু দুর্গাপুর অবধি সমস্ত মানুষের হয়রানি, এটা আমরা তো খুদ দেখেছি। তো এটা তো ডাকনা দেওয়ার জন্যই এত মিনিস্টার, মুখ্যমন্ত্রী সবাই আসেন এখানে বলেছেন আমাদের যে প্রার্থী তবাজ্জল আঙ্কেল সাহেব, উনি বলেছেন একটা মতিনগর একটা সবার মতোই উনি চৌকিদার হয়ে উনি বক্সনগরের মানুষের কাছে মসজিদ থেকে মন্দির থেকে মানুষের বাড়ি উনি ওনাদের পাশে থাকতে চান। যখন এই বক্সনগরে সন্ত্রাস চলে, মানুষের দোকানপাট লুটপাট হয়, তখন উনি কোথায় ছিলেন? উনিও তো বক্সনগরেই ছিলেন। তখন তো উনি কারোর পাশে ছিলেন না। কার নেতৃত্বে হয়েছে এই কথাটা আজও অব্দি কাউকে তুলে ধরলেন না। আর বলেছেন চৌকিদার হয়ে থাকতে চান। এক চৌকিদার তো ভারতবর্ষের আমাদের নরেন্দ্র মোদী ছিলেন, চৌকিদারের নাম দিয়ে ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছেন। আর এখন বর্তমানে আবার আপনি চৌকিদার হয়ে মানুষের পাশে থাকতে বলেন। আর কি বিক্রি করার বাকি রয়েছে বক্সনগর মানুষের জন্য কি করেছেন আজকে 5 মাসের মধ্যে? আপনার যে বিজেপি গভর্নমেন্ট 6 মাস প্রায় 6 মাস 5.5 বছর কি করেছেন এই বক্সনগর মানুষের জন্য? বারবার গতকালকেও তাদের একটা মিটিং সভা গেছে আমাদের কুলুবাড়ি পঞ্চায়েত সামনেই। উনি এখানে মনে হয় একজন বক্তা ছিলেন। আমরা পার্টি বসেছিলাম, আমারও সবার কাজ ছিল, আমরা যাওয়ার আগে আমরা ওখানে ছিলাম। আমরা আরও একটি বিষয় জানতে চাইবো আপনার থেকে। আমরা দেখতে পাই এই 20 বক্সনগরে এখন উপনির্বাচন হওয়ার যে কারণটি রয়েছে, সেখানে আপনার বাবাকে আমরা প্রয়াত হতে দেখি এবং সে কারণেই উপনির্বাচন হচ্ছে। একটু জানতে চাইবো যে আপনার বাবা এতদিন এখানকার বিধায়ক ছিলেন, উনি প্রয়াত হওয়ার পূর্বে এই এলাকার রাজনৈতিক পরিবেশ নিয়ে ঘরে নিশ্চয়ই বিভিন্ন ধরনের আলোচনা চলতো। আপনি নিশ্চয়ই জানেন বিষয়গুলো, আমরা একটু শুনতে চাইবো যদি আপনি তুলে ধরেন। আমার বাবা প্রয়াত হওয়ার 2 দিন আগে বাবার সঙ্গে আমার রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। সবসময় হতো, প্রতিদিন রাত্রেবেলা, একদিন মিস হলো বা পরদিন হলো, সপ্তাহে আমরা 2-4-5 দিন আমরা বাবার সঙ্গে এইসব বিষয় নিয়ে আলোচনা হতো। যে বক্সনগর যে সন্ত্রাস হচ্ছিল তখন বাবাকে আমি বলেছিলাম, বাবার যখন এমএলএ ছিলেন, এমএলএর যে পান্ট বিধানসভা যে হলো, ওনার যে পান্টটা ছিল, পান্টের থেকে যে কাজ উন্নয়ন হবে, এলাকার যে উন্নয়ন হবে, এইসব বিষয় নিয়ে সেরা। তখন আমি একটাই কথা বলেছিলাম যে বাবাকে, বাবা দেখেন এখানে তো আমরা মুসলিম এবং সনাতন ধর্মে যারা আছে, আমরা 2টা সম্প্রদায়ের লোক এখানে বসবাস করছি। আমরা দুইজনের কিন্তু দুইটাই সমস্যা রয়ে গেছে। তো বাবা বললো যে কি, দেখেন আমাদের জন্য হলো একটা কবরস্থান, আর ওনাদের জন্য হলো যে একটা শ্মশান কলা। তো আমি বলেছিলাম শ্মশান কলাতে ওনারা যেতে একটা নালা পড়ে, তো নালাতে যদি একটা মিনি ব্রিজ হয় তাহলে এটা ওনাদের জন্য যাতায়াত করতে খুব সুবিধা হয়।
তখন আমি আরেকটা বললাম যে আমাদের যে কবরস্থান এটা যদি একটা বাউন্ডারি হয় চতুর্দিক দিয়ে, তাহলে এটার মধ্যে বিভিন্ন পশু জানোয়ার এটার মধ্যে ঢুকতে পারতো না। এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। তখন বাবা বলছিল যে দেখো, আগে মানুষ বক্সনগর যে সন্ত্রাস হয়েছে, মানুষের যে লুটপাট করেছেন, যে মানুষের দিনে দুপুরবেলা ফ্রিজ থেকে শুরু করে হুন্ডা শোরুম থেকে শুরু করে মুদি দোকান, এই যে মানুষকে লুটপাট করেছেন এবং যাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, বাবা একটা কথা বলেছিল যে দেখো, তারা আমাকে ভোট দিয়ে আমাকে এমএলএ বানিয়েছে, কিন্তু আগে তাদেরকে আমি দেখতে হবে, তাদেরকে কিছু সাহায্য করতে হবে, পরবর্তীতে এগুলো দেখা যাবে, এটা অনেক সময় আছে। তো বাবা মারা যাওয়ার পূর্ব মানে মানুষের সঙ্গে যে কাজ করে গেছেন, এটা একটা প্রমাণ। বাবা যে মারা গেছেন, যে ওই লাস্ট বাবা বিদায়ের সময় জানা যাবার সময় হাজার হাজার মানুষ, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সমস্ত অংশের মানুষ এই বাবাকে শেষ বিদায়ের সময়, ভালো মানুষ ছিলেন বলেই মানুষ সবাই ওনার শেষ বিদায়ের সময় উপস্থিত ছিলেন। আর বাবা ভালো কাজ করেছেন বলেই বাবার সঙ্গে মানুষ সেই ভালোবাসা দিয়েছেন এবং উনার উত্তরসূরি হিসাবে আমাকে সিপিআইএমের মনোনীত প্রার্থী হিসেবে করেছেন। বাবার অনুপস্থিতিতে যে কাজগুলো বাবা করে যেতে পারেননি, সেই কাজগুলো থেমে রয়েছে, সেই কাজগুলো যাতে আগামী দিন আমি করে যেতে পারি, সকল বক্সনগর মানুষের কাছে আমি আশা রাখছি আপনারা 5 সেপ্টেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে বিধানসভা পাঠাবেন। যেমন বাবা কুলবাড়ি প্রধানী থেকে শুরু করে বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতি এবং ভাইস চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের সদস্য ছিলেন, বাবা রাজনীতি করে গেছেন, কিন্তু বাবার সঙ্গে যারা চলাফেরা করেছেন সকল অংশের মনে করছে এটাই আবদার, বাবা যেভাবে করেছেন বা আপনারাও বাবার জন্য যেভাবে করেছেন আমাকেও তেমনিভাবে আপনারা ভালোবাসা দিবেন, আমিও যেন সবসময় আমি আপনাদের পাশে থাকতে পারি, এই আশায় আপনার প্রতি আমি কৃতজ্ঞতা রাখব। যেহেতু আপনার বাবা এতদিন কাজ করে গেছেন বক্সনগরবাসীর জন্য, আপনি জয়যুক্ত হওয়ার পর এখানে প্রথম কি কাজ করবেন বলে ভেবে রেখেছেন? প্রথমত হলো আমাদের যে রাস্তা, যে ঘাট, মানুষের যে এখনও পানীয় জলের সমস্যা, এইগুলোকে করতে হবে। আজ যে মানুষগুলোতে আজও আমরা যে সকাল ডোর টু ডোর যাদের বাড়িতে যাচ্ছি, এখনও মানুষের ঘরের মধ্যে রাত্রেবেলা বৃষ্টি পড়লে বা দিনের বেলা আকাশ থেকে বৃষ্টি হলে, যদি বৃষ্টি ঘরের মধ্যে পড়ে বালতি দিয়ে রয়েছে, আমি ওনাদেরকে কথা দিয়ে এসেছি, আমি বলছি আপনারা আমার সঙ্গে শুধু দোয়া করুন, আমি যেন আপনাদের জন্য আপনাদের যে কাজ, এই কাজগুলো আমি যেন করতে পারি, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এতটুকু। কি প্রসাদ বাবু মনে বলেছিলেন যে বক্সনগরে বিগত 25 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি, তাহলে আজকে 6.5 বছর ওনাদের সরকার বা 5.5 বছর ওনাদের সরকার, এই বক্সনগর কেন্দ্র কি ত্রিপুরা রাজ্যের বাইরে? মুখ্যমন্ত্রী কি ত্রিপুরা সব জায়গায় দেখেন, কিন্তু বক্সনগর কি তাদের এক তারিখে পড়েন না? এই উন্নয়নের ক্ষেত্রে ওনারা কি বলছেন? মানুষকে যাতা বাবা যেভাবে বলছেন, মানুষকে এইভাবে খেয়ে নেবে এই কথাগুলো? স্যার, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যিনি তেজ ধনপুরের সিপিআইএম দলের প্রার্থী রয়েছেন অর্থাৎ কৌশিক চন্দ্র স্যার, উনি কালকে একটা অভিযোগ তোলেন যে প্রচার ঠিকভাবে করতে পারছেন না, বা যেখানেই ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছেন সেখান থেকে উপড়ে ফেলে দেওয়া হচ্ছে। আপনি সঠিকভাবে প্রচার করতে পারছেন এই উপনির্বাচনকে কেন্দ্র করে? আমার মতিনগর, আমরা যে কুলুবাড়ির পরবর্তীতে যে আমাদের কুলুবাড়ির লোকাল এরিয়াতে মতিনগর একটা আমাদের পার্টি অফিস আছে, ওইখানে আমাদেরও ফ্ল্যাগ ছিল। দুষ্কৃতীরা রাত্রেবেলায় আমাদের ফ্ল্যাগগুলোকে পুড়ে দেয়, এটা কমপ্লেন করা হয়েছে আমাদের পার্টির কাছে, আমরা নালিশ জানিয়েছি। পার্টি দেখবে, পার্টি চিন্তা করুন পার্টি কী করবে। প্রচার করতে যাওয়ার সময় আপনাদের কোনো অসুবিধা হয় কি? হ্যাঁ হয়েছে, কলমচোরা হয়েছে। জিতেন জেঠু আমাদের পার্টির সম্পাদক, যিনি পার্টির রাজ্য সম্পাদক যিনি জিতেন জেঠু, উনি আমাদের ওইখানে বক্তা ছিলেন এবং আমরাও ছিলাম। আমরা সোনামুড়ার অন্যান্য সম্পাদক মণ্ডলীর রতন শাহ বাবু ছিলেন, আর অন্যান্যরাও ছিলেন। কিন্তু আমরা এর দিক দিয়ে আমরা আমাদের প্রচারের কথা চলছে, অন্য আরেক দিক দিয়ে প্রশাসন এখানে আছেন। তারপরে একটু উপরেই বিএসএফ ক্যাম্পের নিচেই আপনার বিজেপির পার্টি অফিস, ওইখান থেকে ওনারা বাজে স্লোগান দেওয়া শুরু করছেন, কিন্তু আমাদের অনেক ডিস্টার্ব করতে চেয়েছেন, কিন্তু আমরা কিছু বলিনি। ওনারা দেখেছেন, ওনারা প্রশাসনকে জানিয়েছেন। ওনারা
শাসক দল একটা বিষয় তুলে ধরেছেন, শাসক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন আপনাদের সিপিআইএম এরই এই আসনটি বা বহু বছর যাবৎ সিপিআইএম এখানে শাসন চালাচ্ছে, সেখানে সিপিআইএম যারা মাইনরিটিরা রয়েছেন বা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন সেখানে তাদের জন্য নাকি কিছুই করেননি, বক্সনগরে নাকি কোনো উন্নয়নই হয়নি, এই বিষয়ে কি বলবে? সিপিএম আমলে যদি বলে উন্নয়ন শুধু সংখ্যালঘু না, সর্বগত যে রাজ্যের যে মানুষগুলো রয়েছেন, সকল অংশের মানুষের জন্য সিপিএম করেছেন, উন্নয়ন সিপিএমই করেছেন। আর যদি বলেন বক্সনগর সংখ্যালঘুর জন্য কিছু করেননি, আর বক্সনগর না সারা রাজ্যের যেই সংখ্যালঘু মোর্চা যত নেতৃত্ব আছেন বা যুব মোর্চা আছেন, ওনারা কি আওয়াজ তুলেছেন উন্নয়নের সম্পর্কে? গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিশালগড় করিয়ামুড়ায় একটি মেয়ের স্কুল থেকে যাওয়ার পথে স্কুলের সামনে ওর হিজাব খুলে দেয়। কোথায় ছিলেন ওই সংখ্যালঘু মোর্চা নেতৃত্ব? তারা হরিয়ানা ইমাম সাহেবকে রাত্রেবেলায় মেরে দিল, কোথায় ছিল এই রাজ্যের সংখ্যালঘু মোর্চা নেতৃত্বরা? মানে সংখ্যালঘু মোর্চা নাম দিয়ে রাজ্যটাকে চুষে খাচ্ছে, কিন্তু আসলে মানুষের জন্য কিছু করছেন না। শুধু সংখ্যালঘু নয়, রাজ্যের সকল অংশ মানুষের, যত রাজ্যের যে মানুষগুলো আছে সকলের জন্য একমাত্র উন্নয়নের কাণ্ডারই ছিল বামফ্রন্ট করে দেখিয়েছে। স্যার, বিরোধীদের একটা অভিযোগ থাকে যে রেগিং হয় নির্বাচনের সময় বা যেদিন ভোটের দিন থাকে, যেদিন গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আপনার কি মনে হয় কুড়ি বক্সনগরে এই যে উপনির্বাচন হবে 5ই সেপ্টেম্বর, শান্তি সম্প্রীতির সহিতই হতে চলেছে ভোট দান? আমি আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি, যেমন আপনি যে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, আপনার 1 নম্বর আমাদের 51টা বুথ সেন্টার রয়েছে 20 বক্সনগরে। যদি সুষ্ঠু নির্বাচন হয় ভালো কথা, আর সুষ্ঠু নির্বাচন হবেই। যে হারে আমাদের সিপিআইএমের সমর্থক যারা ছিল তাদেরকে ওনাদের দলে নিয়ে দলত্যাগ করিয়েছেন, তাহলে সুষ্ঠু নির্বাচন তো হবেই। আর সুষ্ঠু যদি ওনাদেরকে যদি ভোট দিতে না দেয়, আপনাদের দলে নিয়ে ছেড়ে, তাহলে এটা সুষ্ঠু নির্বাচন কিসের? আপনার বেলুয়ারছড় 1 নম্বর থেকে বুথ থেকে বাতাদোলার যে আমাদের 32 যে বুথ সেন্টার অবধি আপনার সুষ্ঠু নির্বাচন করুন। যেহেতু এই বক্সনগর 20 কেন্দ্রে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, বর্তমানের মুখ্যমন্ত্রী, তিনি ডোর টু ডোর প্রত্যেকটা জায়গায় উনি ঘুরছেন বা মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছেন। মুখ্যমন্ত্রী আসার পরেও যদি এখানে যদি মানুষেরকে দমকানো হয় যে ভোট দিতে যেতে পারবে না, তাহলে এতগুলো নেতা এনে আসার মানে কি আছে এখানে? আপনারা সুষ্ঠুভাবে মানুষকে ভোট দিতে দেন। আমাদের আস্থা রয়েছে ইলেকশনের কমিশনের প্রতি। হ্যাঁ, আমাদের রাজ্যের, আমাদের 20 বক্সনগর এবং 23 দনপুরের মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটাই আশা রাখছি আমাদের ইলেকশন কমিশনের কাছে। স্যার, জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী রয়েছেন? 100% কোনো সন্দেহ নেই, 100% কোনো সন্দেহ নেই। প্রচারে কেমন সাড়া পেয়েছেন? একদম খুব ভালো। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে বক্সনগরবাসীর জন্য কি বার্তা রাখবেন? একটাই বলবো, আগামী 5ই সেপ্টেম্বর যে ভোট, আপনারা আপনাদের ভোট 5 তারিখ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সকাল গিয়ে আপনার ভোট, আপনার যে অধিকার সেই অধিকারকে প্রয়োগ করুন এবং বামফ্রন্ট প্রার্থীদেরকে আপনারা ভোট দিন, এই আশঙ্কায় আপনার কাছে রাখছি। সকলকে, বক্সনগর সকল অংশের মানুষকে আমার সালাম, নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ সময় থেকে সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম, আমাদের সাথে আমরা একান্ত সাক্ষাৎকারে এই ব্যস্ততম সময়ে প্রচারের যেহেতু একেবারেই মরশুম সময় রয়েছে, আগামীকাল একেবারে সড়ক প্রচারের শেষ দিন রয়েছে, সেখানে দাঁড়িয়ে আমরা সাথে পেয়ে গেছিলাম কুড়ি বক্সনগর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম দল থেকে যিনি মনোনীত প্রার্থী রয়েছেন মিজান হোসেন স্যারকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। উনার কি এক্সপিরিয়েন্স রয়েছে, উনার কি প্রতিক্রিয়া রয়েছে এই উপনির্বাচনকে কেন্দ্র করে। এখনকার মতো আমাদের এই একান্ত সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা জানি যে 23 ধনপুর এবং 20 বক্সনগর এই দুটি বিধানসভা কেন্দ্রে আমরা জানি যে 5ই সেপ্টেম্বর উপনির্বাচন হতে চলেছে। কি কারণে 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাই যিনি জয়যুক্ত হয়েছিলেন, অর্থাৎ বিজেপি দলের থেকে যিনি জয়যুক্ত হয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি পদত্যাগ করায় আমরা দেখতে পাই যে সেই কেন্দ্রটিতে আবার উপনির্বাচন হবে। এবং আমরা যদি বলি যে অন্যদিকে যে 20 বক্সনগর, সেখানকার যিনি প্রাক্তন অর্থাৎ বর্তমানে যিনি বলাই যেতে পারে যে প্রয়াত হয়েছেন, যিনি বিধায়ক ছিলেন, উনার প্রয়াত হওয়ার কারণেই আজকের দিনে এই কেন্দ্রটিতে আবারও আমরা উপনির্বাচন হতে দেখছি। আমরা কথা বলার চেষ্টা করব। এবারে আমাদের সাথে একান্ত সাক্ষাৎকারে আমরা পেয়ে গেছি সিপিআইএম দল থেকে যিনি প্রার্থী হিসাবে উঠে এসেছেন, অর্থাৎ মিজান হোসেন স্যারকে। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। আপনাদেরকেও স্বাগত এবং ত্রিপুরা নিউজ চ্যানেলের মাধ্যমে রাজ্যের সকল অংশের মানুষ আমাদের আওয়াজ যেন পৌঁছে এবং 20 বক্সনগর, 23 ধনপুর সকল অংশের মানুষের কাছে একটাই আবদার, আপনারা আগামী 5ই সেপ্টেম্বর সিপিএম মনোনীত প্রার্থীদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এই আশায় আপনাদের প্রতি আহ্বান রাখছি। স্যার, প্রথমেই জানতে চাইবো যে বাড়ি বাড়ি যাচ্ছেন, যেহেতু প্রচার চলছে, বাড়ি বাড়ি যাচ্ছেন, জনগণের সাথে কথা বলছেন, জনসংযোগ হচ্ছে, নিশ্চয়ই জনগণ আপনাদের কাছে কিছু সমস্যার কথা বলছেন। কি কি বলছেন, কি কি তুলে ধরছেন? আমরা যখন ডোর টু ডোর বাড়ি বাড়ি যাচ্ছি, প্রত্যেকটি মানুষের ঘরে দুয়ার দুয়ার গিয়ে পড়ছি, ওনারা একটাই আওয়াজ বিশেষ করে বারবার প্রত্যেক বাড়িতে আমাদেরকে তুলে ধরছেন যে ভাতা মানুষের ভাতা কেটে দিয়ে কিছু সংখ্যক মানুষের ভাতা করেছেন এবং যাদেরকে ভাতা দিচ্ছেন ওনারাও ঠিকমতো পাচ্ছেন না। 4 থেকে 5 মাস 3 মাস এমন ধরে করে ঘুরে ঘুরে তাদেরকে টাকাগুলো ঘুরাচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং বাড়ি থেকে ব্যাংক, ব্যাংক থেকে বাড়ি, এরকমভাবে হয়রানি করা হচ্ছে। মানুষের গরিব অংশ মানুষের যে ঘর দেওয়ার কথা, সেই ঘর যাদেরকে ঘর দিচ্ছেন তাদের থেকেই কিছু তোল্লাবাজি নিচ্ছেন, টাকা নিচ্ছেন, 10,000 5,000 টাকা করে এইসব কমপ্লেন করে আমাদের কাছে তুলে ধরছেন আর কি। যেহেতু নির্বাচন রয়েছে, প্রচার চলছে প্রত্যেকটি দলেরই, আমরা শাসক দলের দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের যারা গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন প্রতিনিয়ত বক্সনগর আসছেন, ধনপুর আসছেন, প্রচার চালাচ্ছেন। কি মনে করছেন যে এই যে নির্বাচন হবে বা নির্বাচনের পর আমরা 8 তারিখ ফলাফল উঠে আসতে দেখব, আপনি কি ভাবছেন যে শাসক দলকে পিছে ফেলে আবারও এই 20 বক্সনগর আসনে কি সিপিআইএম জয়যুক্ত হবে বা বেরিয়ে আসতে পারবে? অবশ্যই, এটা আমাদের প্রয়াত বনমন্ত্রী আরও রহমান সাহেবের আমলের এই সিট আমাদের ছিল। ওনার পরবর্তীতে আসেন আমাদের শহীদ চৌধুরী, আমাদেরই ছিল। শহীদ কাকুর অসুস্থতার কারণে পরবর্তীতে আমার বাবাকে এখান থেকে এমএলএ দেওয়া হয়, মনোনীত করা হয় সিপিএম প্রার্থী হয়ে। বাবা এমএলএ হওয়ার পরে 4-5 মাস পরের মধ্যেই বাবা এন্তেকাল হন, প্রয়াত হন। এটা আমাদেরই ছিল। আর ভবিষ্যতেও এই বক্সনগরের সাধারণ মানুষ, প্রত্যেক মানুষ, সকল অংশের মানুষ এই বামপন্থীর বিশ্বাস করেছেন। তারা যেভাবে আগে ছিলেন তেমনিভাবেই আগামীতেও থাকবেন। আর বিশেষ করে হচ্ছে আপনি যে মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার সবাই বক্সনগর, 20 বক্সনগরে ডোর টু ডোর করছেন। অ্যাকচুয়ালি বক্সনগর যে বিধানসভায় যে পর থেকে যে সন্ত্রাসগুলো হয়েছে, বেলুয়ার চর থেকে আপ টু দুর্গাপুর অবধি সমস্ত মানুষের হয়রানি, এটা আমরা তো খুদ দেখেছি। তো এটা তো ডাকনা দেওয়ার জন্যই এত মিনিস্টার, মুখ্যমন্ত্রী সবাই আসেন এখানে বলেছেন আমাদের যে প্রার্থী তবাজ্জল আঙ্কেল সাহেব, উনি বলেছেন একটা মতিনগর একটা সবার মতোই উনি চৌকিদার হয়ে উনি বক্সনগরের মানুষের কাছে মসজিদ থেকে মন্দির থেকে মানুষের বাড়ি বাড়ি উনি ওনাদের পাশে থাকতে চান। যখন এই বক্সনগরে সন্ত্রাস চলে, মানুষের দোকানপাট লুটপাট হয়, তখন উনি কোথায় ছিলেন?
উনিও তো বক্সনগরেই ছিলেন, কই তখন তো উনি কারোর পাশে ছিলেন না। কার নেতৃত্বে হয়েছে কই এই কথাটা আজও অব্দি কাউকে তুলে ধরলেন না। আর বলেছেন চৌকিদার হয়ে থাকতে চান। এক চৌকিদার তো ভারতবর্ষের আমাদের নরেন্দ্র মোদী ছিলেন, চৌকিদারের নাম দিয়ে ভারতবর্ষকে বিক্রি করে দিয়েছেন। আর এখন বর্তমানে আবার আপনি চৌকিদার হয়ে মানুষের পাশে থাকতে বলেন। আর কি বিক্রি করার বাকি রয়েছে বক্সনগর মানুষের জন্য? মানুষের জন্য কী করেছেন আজকে 5 মাসের মধ্যে? আপনার যে বিজেপি গভর্নমেন্ট প্রায় 6 মাস 5.5 বছর কি করেছেন এই বক্সনগর মানুষের জন্য? বারবার আর গতকালকেও তাদের একটা মিটিং সভা গেছে আমাদের কুলুবাড়ি পঞ্চায়েত সামনেই। উনি এখানে মনে হয় একজন বক্তা ছিলেন। আমি তখন আমরা পার্টি বসেছিলাম, আমারও সবার কাজ ছিল, আমরা যাওয়ার আগে আমরা ওখানে ছিলাম। আমরা আরও একটি বিষয় জানতে চাইবো আপনার থেকে। আমরা দেখতে পাই এই কুড়ি বক্সনগরে এখন উপনির্বাচন হওয়ার যে কারণটি রয়েছে, সেখানে আপনার বাবাকে আমরা প্রয়াত হতে দেখি এবং সে কারণেই উপনির্বাচন হচ্ছে। একটু জানতে চাইবো যে আপনার বাবা এতদিন এখানকার বিধায়ক ছিলেন, উনি প্রয়াত হওয়ার পূর্বে এই এলাকার রাজনৈতিক পরিবেশ নিয়ে ঘরে নিশ্চয়ই বিভিন্ন ধরনের আলোচনা চলতো। আপনি নিশ্চয়ই জানেন বিষয়গুলো, আমরা একটু শুনতে চাইবো যদি আপনি তুলে ধরেন। আমার বাবা প্রয়াত হওয়ার 2 দিন আগে বাবার সঙ্গে আমার রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়। সবসময় হতো, প্রতিদিন রাত্রেবেলা, একদিন মিস হলো বা পরদিন হলো, সপ্তাহে আমরা 2-4-5 দিন আমরা বাবার সঙ্গে এইসব বিষয় নিয়ে আলোচনা হতো। যে বক্সনগর যে সন্ত্রাস হচ্ছিল তখন বাবাকে আমি বলেছিলাম, বাবার যখন এমএলএ ছিলেন, এমএলএর যে পান্ট বিধানসভা যে হলো, ওনার যে পান্টটা ছিল, পান্টের থেকে যে কাজ উন্নয়ন হবে, এলাকার যে উন্নয়ন হবে, এইসব বিষয় নিয়ে সেরা। তখন আমি একটাই কথা বলেছিলাম যে বাবাকে, বাবা দেখেন এখানে তো দুইটা আমরা মুসলিম এবং সনাতন ধর্মে যারা আছে, আমরা দুইটা সম্প্রদায়ের লোক এখানে বসবাস করছি। আমরা দুইজনের কিন্তু দুইটাই সমস্যা রয়ে গেছে। তো বাবা বললো যে কি, দেখেন আমাদের জন্য হলো একটা কবরস্থান, আর ওনাদের জন্য হলো যে একটা শ্মশানকলা। তো আমি বলেছিলাম শ্মশানকলাতে ওনারা যেতে একটা নালা পড়ে, তো নালাতে যদি একটা মিনি ব্রিজ হয় তাহলে এটা ওনাদের জন্য যাতায়াত করতে খুব সুবিধা হয়। তখন আমি আরেকটা বললাম যে আমাদের যে কবরস্থান, এটা যদি একটা বাউন্ডারি হয় চতুর্দিক দিয়ে, তাহলে এটার মধ্যে বিভিন্ন পশু জানোয়ার এটার মধ্যে ঢুকতে পারতো না। এই দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। তখন বাবা বলছিল যে দেখো, আগে মানুষ বক্সনগর যে সন্ত্রাস হয়েছে, মানুষের যে লুটপাট করেছেন, যে মানুষের দিনে দুপুরবেলা ফ্রিজ থেকে শুরু করে হুন্ডা শোরুম থেকে শুরু করে মুদি দোকান, এই যে মানুষকে লুটপাট করেছেন এবং যাদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, বাবা একটা কথা বলেছিল যে দেখো, তারা আমাকে ভোট দিয়ে আমাকে এমএলএ বানিয়েছে, কিন্তু আগে তাদেরকে আমি দেখতে হবে, তাদেরকে কিছু সাহায্য করতে হবে, পরবর্তীতে এগুলো দেখা যাবে, এটা অনেক সময় আছে। তো বাবা মারা যাওয়ার পূর্ব মানে মানুষের সঙ্গে যে কাজ করে গেছেন, এটা একটা প্রমাণ। বাবা যে মারা গেছেন, যে ওই লাস্ট বাবা বিদায়ের সময় জানা যাবার সময় হাজার হাজার মানুষ, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সমস্ত অংশের মানুষ এই বাবাকে শেষ বিদায়ের সময়, ভালো মানুষ ছিলেন বলেই মানুষ সবাই ওনার শেষ বিদায়ের সময় উপস্থিত ছিলেন। আর বাবা ভালো কাজ করেছেন বলেই বাবার সঙ্গে মানুষ সেই ভালোবাসা দিয়েছেন, এবং ওনার উত্তরসূরি হিসাবে আমাকে সিপিআইএমের মনোনীত প্রার্থী হিসেবে করেছেন। বাবার অনুপস্থিতিতে যে কাজগুলো বাবা করে যেতে পারেননি, যে কাজগুলো থেমে রয়েছে, সেই কাজগুলো যাতে আগামী দিন আমি করে যেতে পারি, সকল বক্সনগর মানুষের কাছে আমি আশা রাখছি আপনারা 5 সেপ্টেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে বিধানসভা পাঠাবেন। যেমন বাবা কুলুবাড়ি প্রধানী থেকে শুরু করে বক্সনগর ব্লক পঞ্চায়েত সমিতি এবং ভাইস চেয়ারম্যান ছিলেন, জেলা পরিষদের সদস্য ছিলেন, বাবা রাজনীতি করে গেছেন, কিন্তু বাবার সঙ্গে যারা চলাফেরা করেছেন সকল অংশের মনে করছে এটাই আবদার, বাবা যেভাবে করেছেন বা আপনারাও বাবার জন্য যেভাবে করেছেন আমাকেও তেমনিভাবে আপনারা ভালোবাসা দিবেন, আমিও যেন সবসময় আমি আপনাদের পাশে থাকতে পারি, এই আশায় আপনার প্রতি আমি কৃতজ্ঞতা রাখব। যেহেতু আপনার বাবা এতদিন কাজ করে গেছেন বক্সনগরবাসীর জন্য, আপনি জয়যুক্ত হওয়ার পর এখানে প্রথম কি কাজ করবেন বলে ভেবে রেখেছেন? প্রথমত হলো আমাদের যে রাস্তা, যে ঘাট, মানুষের যে এখনও পানীয় জলের সমস্যা, এইগুলোকে করতে হবে। আজ যে মানুষগুলোতে আজও আমরা যে সকাল ডোর টু ডোর যাদের বাড়িতে যাচ্ছি,
এখনও মানুষের ঘরের মধ্যে রাত্রেবেলা বৃষ্টি পড়লে বা দিনের বেলা আকাশ থেকে বৃষ্টি হলে যদি বৃষ্টি ঘরের মধ্যে পড়ে বালতি দিয়ে রয়েছে, আমি ওনাদেরকে কথা দিয়ে এসেছি। আমি বলছি আমি আপনারা আমার সঙ্গে শুধু দোয়া করুন, আমি যেন আপনাদের জন্য আপনাদের যে কাজ এই কাজগুলো আমি যেন করতে পারি, শুধু আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এতটুকু। কি প্রসাদ বাবু মনে বলেছিলেন যে বক্সনগরে বিগত 25 বছর ধরে কোনো উন্নয়ন হয়নি, তাহলে আজকে 6.5 বছর ওনাদের সরকার বা 5.5 বছর ওনাদের সরকার এই বক্সনগর কেন্দ্র কি ত্রিপুরা রাজ্যের বাইরে? মুখ্যমন্ত্রী কি ত্রিপুরা সব জায়গায় দেখেন, কিন্তু বক্সনগর কি তাদের এক তারিখে পড়েন না এই উন্নয়নের ক্ষেত্রে? ওনারা কি বলছেন? মানুষকে যাতা বাবা যেভাবে বলছেন, মানুষকে এইভাবে খেয়ে নেবে এই কথাগুলো? স্যার, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, যিনি তেজ ধনপুরের সিপিআইএম দলের প্রার্থী রয়েছেন অর্থাৎ কৌশিক চন্দ্র স্যার, উনি কালকে একটা অভিযোগ তোলেন যে প্রচার ঠিকভাবে করতে পারছেন না, বা যেখানেই ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছেন সেখান থেকে উপড়ে ফেলে দেওয়া হচ্ছে। আপনি সঠিকভাবে প্রচার করতে পারছেন এই উপনির্বাচনকে কেন্দ্র করে? আমার মতিনগর আমরা যে কুলুবাড়ির পরবর্তীতে যে আমাদের কুলুবাড়ির লোকাল এরিয়াতে মতিনগর একটা আমাদের পার্টি অফিস আছে, ওইখানে আমাদেরও ফ্ল্যাগ ছিল। দুষ্কৃতীরা রাত্রেবেলায় আমাদের ফ্ল্যাগগুলোকে পুড়ে দেয়। এটা কমপ্লেন করা হয়েছে আমাদের পার্টির কাছে, আমরা নালিশ জানিয়েছি। পার্টি দেখবে, পার্টি চিন্তা করুন পার্টি কী করবে। প্রচার করতে যাওয়ার সময় আপনাদের কোনো অসুবিধা হয় কি? হ্যাঁ হয়েছে, কলমচোরা হয়েছে। জিতেন জেঠু আমাদের পার্টির সম্পাদক, যিনি পার্টির রাজ্য সম্পাদক যিনি জিতেন জেঠু, উনি বা আমাদের ওইখানে বক্তা ছিলেন এবং আমরাও ছিলাম। আমরা সুনামুরার অন্যান্য সম্পাদক মণ্ডলীর রতন শাহ বাবু ছিলেন, আর অন্যান্যরাও ছিলেন। কিন্তু আমরা এর দিক দিয়ে আমরা আমাদের প্রচারের কথা চলছে। অন্য আরেক দিক দিয়ে প্রশাসন এখানে আছেন। তারপরে একটু উপরেই বিএসএফ ক্যাম্পের নিচেই আপনার বিজেপির পার্টি অফিস, ওইখান থেকে ওনারা বাজে স্লোগান দেওয়া শুরু করছেন। কিন্তু আমাদের অনেক ডিস্টার্ব করতে চেয়েছেন, কিন্তু আমরা কিছু বলিনি। ওনারা দেখেছেন, ওনারা প্রশাসনকে জানিয়েছেন। ওনারা শাসক দল একটা বিষয় তুলে ধরেছেন, শাসক দলের যারা নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন আপনাদের সিপিআইএমেরই এই আসনটি, বা বহু বছর যাবৎ সিপিআইএম এখানে শাসন চালাচ্ছে, সেখানে সিপিআইএম যারা মাইনরিটিরা রয়েছেন বা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন সেখানে, তাদের জন্য নাকি কিছুই করেননি, বক্সনগরে নাকি কোনো উন্নয়নই হয়নি। এই বিষয়ে কি বলবেন? সিপিএম আমলে যদি বলে উন্নয়ন শুধু সংখ্যালঘু না, সর্বগত যে রাজ্যের যে মানুষগুলো রয়েছেন, সকল অংশের মানুষের জন্য সিপিএম করেছেন, উন্নয়ন সিপিএমই করেছেন। আর যদি বলেন বক্সনগর সংখ্যালঘুর জন্য কিছু করেননি, আর বক্সনগর না সারা রাজ্যের যেই সংখ্যালঘু মোর্চা যত নেতৃত্ব আছেন বা যুব মোর্চা আছেন, ওনারা কি আওয়াজ তুলেছেন উন্নয়নের সম্পর্কে? গত কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন বিশালগড় করিয়ামুড়ায় একটি মেয়ের স্কুল থেকে যাওয়ার পথে স্কুলের সামনে ওর হিজাব খুলে দেয়। কোথায় ছিলেন ওই সংখ্যালঘু মোর্চা নেতৃত্বরা? হরিয়ানা ইমাম সাহেবকে রাত্রেবেলায় মেরে দিল, কোথায় ছিল এই রাজ্যের সংখ্যালঘু মোর্চা নেতৃত্বরা? মানে সংখ্যালঘু মোর্চা নাম দিয়ে রাজ্যটাকে চুষে খাচ্ছে, কিন্তু আসলে মানুষের জন্য কিছু করছেন না। শুধু সংখ্যালঘু নয়, রাজ্যের সকল অংশ মানুষের, যত রাজ্যের যে মানুষগুলো আছে সকলের জন্য একমাত্র উন্নয়নের কাণ্ডারই ছিল বামফ্রন্ট করে দেখিয়েছে। স্যার, বিরোধীদের একটা অভিযোগ থাকে যে রেগিং হয় নির্বাচনের সময়, বা যেদিন ভোটের দিন থাকে, যেদিন গণদেবতারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আপনার কি মনে হয় কুড়ি বক্সনগরে এই যে উপনির্বাচন হবে 5ই সেপ্টেম্বর, শান্তি সম্প্রীতির সহিতই হতে চলেছে ভোট দান? আমি আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি, যেমন আপনি যে সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন, আপনার 1 নম্বর আমাদের এখানে 51টা বুথ সেন্টার রয়েছে 20 বক্সনগরে। যদি সুষ্ঠু নির্বাচন হয় ভালো কথা, আর সুষ্ঠু নির্বাচন হবেই। যে হারে আমাদের সিপিআইএমের সমর্থক যারা ছিল তাদেরকে ওনাদের দলে নিয়ে দলত্যাগ করিয়েছেন, তাহলে সুষ্ঠু নির্বাচন তো হবেই। আর সুষ্ঠু যদি ওনাদেরকে যদি ভোট দিতে না দেয় আপনাদের দলে নিয়ে ছেড়ে, তাহলে এটা সুষ্ঠু নির্বাচন কিসের?
আপনার বেলুয়ারছড় 1 নম্বর থেকে বুথ থেকে বাতা তোলার যে আমাদের 32 যে বুথ সেন্টার অবধি আপনার সুষ্ঠু নির্বাচন করুন। যেহেতু এই বক্সনগর 20 কেন্দ্রে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, বর্তমানের মুখ্যমন্ত্রী, তিনি ডোর টু ডোর প্রত্যেকটা জায়গায় উনি ঘুরছেন বা মানুষের সাথে সাক্ষাৎ হচ্ছেন। মুখ্যমন্ত্রী আসার পরেও যদি এখানে যদি মানুষেরকে দমকানো হয় যে ভোট দিতে যেতে পারবে না, তাহলে এতগুলো নেতা এনে আসার মানে কি আছে এখানে? আপনারা সুষ্ঠুভাবে মানুষকে ভোট দিতে দেন। আমাদের আস্থা রয়েছে ইলেকশনের কমিশনের প্রতি। হ্যাঁ, আমাদের রাজ্যের আমাদের 20 বক্সন এবং 23 দনপুরের মানুষ যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটাই আশা রাখছি আমাদের ইলেকশন কমিশনের কাছে। স্যার, জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী রয়েছেন? 100% কোনো সন্দেহ নেই, 100% কোনো সন্দেহ নেই। প্রচারে কেমন সাড়া পেয়েছেন? একদম খুব ভালো। একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে বক্সনগরবাসীর জন্য কি বার্তা রাখবেন? একটাই বলবো, আগামী 5ই সেপ্টেম্বর যে ভোট আপনারা আপনাদের ভোট 5 তারিখ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে সকাল গিয়ে আপনারা আপনার ভোট, আপনার যে অধিকার সেই অধিকারকে প্রয়োগ করুন এবং বামফ্রন্ট প্রার্থীদেরকে আপনারা ভোট দিন, এই আশঙ্কায় আপনাকে রাখছি। সকলকে, বক্সনগর সকল অংশের মানুষকে আমার সালাম, নমস্কার।